ওকে, আমরা বোধহয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস এই লার্নিং অবজেক্টে ছিলাম। ঠিক ছিলাম। কোন- মনে আছে কি কোন ডিসকাশন পর্যন্ত হয়েছিল, কোন ডিসকাস হয়েছিল? আমাদের লাস্ট ক্লাস ঈদের আগে ছিল, তাই না? ঈদের জি স্যার, ঈদের আগে ছিল স্যার, এই সময় খেয়াল নেই স্যার। এগুলোই সম্ভবত পড়ানো হয়েছিল স্যার। আমরা এই ইয়ে এই ডিফারেন্স বিটুইন এমআইএস এবং ডিএসএস আলোচনা করেছিলাম বোধহয়, তাই না? ডিসটেন্স সাপোর্ট সিস্টেম নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছিলাম, আই রিমেম্বার। এক্সাম্পল সহ বেশ কিছু। তারপরে এইটা করেছি decision support। Yeah, এই জিনিসগুলো কি এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, এক্সিকিউটিভ এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল, নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলো কি ইয়ে হয়েছিল? নিউরাল নেটওয়ার্ক, ফাজি লজিক, এই আলোচনাগুলো হয়েছিল কি? মনে করতে পারেন? স্যার আমরা এমএস পর্যন্ত আসছিলাম স্যার। এমআইএস পর্যন্ত আসছিলাম সম্ভবত। ডিফারেন্ট অল্টারনেটিভস অফ এমও, রিপোর্টিং অল্টারনেটিভস ইন এমআইএস, এইটা ছিল আমাদের লাস্ট স্লাইড প্রবাবলি। ঠিক আছে, আমরা এখান থেকে স্টার্ট করি, অসুবিধা নেই ইনশাআল্লাহ। টাচ আপ করছি, হয়তো একটু রিপিট হতে পারে। এনিওয়েজ, বিসমিল্লাহ। সো আমি যদি আগের ইয়েটা যদি যাই, আগে একটু কি আমরা কভার করেছিলাম, ওখান থেকে যদি একটু আসি, কুইক একটা রিক্যাপ। আমরা মেনলি ডিসিশন সাপোর্ট সিস্টেম কি সেটা বুঝতে গিয়ে আমরা আলোচনা করেছিলাম, একটু ডিটেল আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে ডিসিশন মেকিং প্রসেস এবং টাইপস অফ ডিসিশন মেকিং। আমি আলোচনা করেছিলাম যে দেয়ার আর টু টাইপস অফ ডিসিশন মেকিং। একটা হচ্ছে কি বলি আমরা প্রোগ্রাম ডিসিশন মেকিং, একটা বলি নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, রাইট? সো প্রোগ্রাম ডিসিশন মেকিং হচ্ছে কি যেখানে ইনপুটের ফরম্যাট, ইনপুটের সোর্স, ইনপুটের টাইপগুলা প্রিডিফাইন্ড থাকে এবং আমরা সাধারণত রুটিন বা রেগুলার বেসিসে একই রকম ডিসিশন নেই। তখন এটাকে আমরা বলি প্রোগ্রাম ডিসিশন মেকিং। যে জায়গায় ইনপুটের স্ট্রাকচার, আউটপুটের স্ট্রাকচার, এটাকে যে প্রসেস করা হবে ইনফরমেশনকে ফর ডিসিশন মেকিং, সেটার জন্য যে মডেল, অর্থাৎ যে ফর্মুলা বা কনসিডারেশন, সেটা আসলে সাধারণত আনচেঞ্জড থাকে। খালি ডেটা বা ইনফরমেশনের চেঞ্জ হয়, যার ফলে ডিসিশনটা চেঞ্জ হয়। তো এরকম ডিসিশনকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম ডিসিশন। অ্যাজ ইফ একটা ফর্মার মধ্যে আপনি যদি একটা ফর্মা করা আছে, হাতের ছাপের মতো একটা ফর্মা করা আছে, ওখানে আমি এখন যদি আটা দিয়ে করি তাহলে আমার একটা আটার একটা হাত বেরোবে। আমি যদি লোহা দিয়ে, গলানো লোহা দিয়ে দিই তাহলে একটা আয়রন ফিস্ট বেরোবে, তাই না? একটা আয়রনের একটা হাত বেরোবে। কিন্তু জিনিসটা একই, মানে ইনপুটটা কি হবে এবং সেটার প্রসেসটা কিভাবে হবে, আউটপুটটা কি সেইভাবে হবে, ফরম্যাটের পয়েন্ট অফ ভিউ থেকে একই। বাট ডেফিনেটলি এমআইএস হচ্ছে কি আরো ডিসিপ্লিন, আরো রুটিন। সেটা হচ্ছে কি আমরা সাধারণত যখন আমরা বলি ডেটার্স এমআইএস করছি, বা আমরা অ্যাকাউন্টিং এ অনেক সময় এমআইএস রিপোর্ট গুলো করি, অ্যাকাউন্টিং এর সাথে রিলেটেড এমআইএস রিপোর্ট করি, যে এক্স্যাক্টলি সে আমি পেয়েবল এর এজিং করছি বা রিসিভেবল এর এজিং করছি, তখন এটা কি হয়, একই রকম আমরা প্রত্যেকবার করার সময় নতুন ফরম্যাট আমরা ইভলভ করি না। আমরা আমরা সাধারণত একই ফরম্যাটে করি, একই রকম ভাবে ডেটা প্রসেস করি, এবং যেটা মান্থলি এমআইএস সেটা আমরা মান্থলি রাখি, হঠাৎ করে একদিন উইকলি করি না, হঠাৎ করে একদিন ডেইলি করি না, হঠাৎ করে একদিন বাই মান্থলি করি না, তাই না? সো এটার ফ্রিকোয়েন্সি, এটার ফরম্যাট, এটার জন্য যে কনসিডারেশন ফর্মুলা, প্রসেসিং রুলস, সবকিছু আমাদের সাথে একই থাকে। এক্সাম্পল হিসেবে আমরা আলোচনা করেছিলাম ইনভেন্টরি রিপ্লেনিশমেন্ট ডিসিশন। অর্থাৎ আমার ইনভেন্টরি শেষ হয়ে যাচ্ছে কোন একটা আইটেমের, কতটুকু বেস কোয়ান্টিটিতে পৌঁছালে আমি ওটার জন্য একটা রিঅর্ডার প্লেস করব, কত ফ্রিকুয়েন্টলি অর্ডার প্লেস করবো, এই জায়গাগুলো প্রি ফরম্যাটেড, এই জিনিসগুলো। সো ডিসিশনটা একটা রুটিন এন্ড প্রোগ্রাম ডিসিশন বলি। এইখানে যে ডিসিশন মেকিং এর জন্য যে সিস্টেমগুলো আমরা সাথে ইউজ করি, সেটাকে আমরা বলেছি এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আর ডিএসএস অন দ্য আদার হ্যান্ড, ইটস মোর অ্যাডহক, ইটস নন প্রোগ্রামড। অর্থাৎ এটা এমন না যে আমরা এই ডিসিশনটা প্রত্যেক একই ফ্রিকোয়েন্সিতে রেগুলার নেই। এটা এমন না যে এই ডিসিশনটা নেয়ার জন্য আমার পারপাসটা সবসময় নোন এবং সবসময় আমি একই ফরম্যাটে ইনপুট নিয়ে একই ফরম্যাটে আউটপুট তৈরি করি। এক্সাম্পল আমরা আলোচনা করেছিলাম নন প্রোগ্রাম ইয়ের, যে আমার প্রোডাকশন লাইন আছে, সে চারটা প্রোডাকশন লাইন আছে, প্রোডাকশন লাইনে ABCD। সো কোনো এক সময় আমি ইনিশিয়েটিভ নিচ্ছি যে কোম্পানি আসলে প্রফিটেবল হচ্ছে না ভালো মতো,
সো তখন আমরা একটু চেক করি অনেক সময়, তাই না, যে আচ্ছা দেখি তো কোথায় অপরচুনিটি রয়ে গেছে, কোথায় আমরা লস মেক করছি, কোনটা ব্লিডিং ইউনিট। সো তখন দেখলাম যে আমাদের হচ্ছে প্রোডাকশন লাইন বি ইজ প্রবাবলি ইনএফিশিয়েন্ট টু প্রডিউস এ পার্টিকুলার প্রোডাক্ট। কারণ প্রোডাকশন লাইন বি তে আমরা একটা প্রোডাক্ট বি, এই প্রোডাক্টটাই করি প্রোডাকশন, ধরে নেই সিম্পলিসিটির জন্য। এ প্রোডাকশন লাইন 1 2 3 4 বলি, প্রোডাকশন লাইন 1 2 3 4, ওয়ানে আমরা প্রোডাক্ট এ করি, বি টুতে আমরা প্রোডাক্ট বি করি, থ্রিতে আমরা প্রোডাক্ট সি করি, ফোরে আমরা প্রোডাক্ট ডি করি। বাট আমি অ্যানালাইসিস করে দেখলাম যে প্রোডাক্ট বি আমার জন্য প্রফিট এফিসিয়েন্ট না। সো তখন আমরা হয়তো অ্যানালাইসিস করে দেখতে চাই, হোয়াট ইফ আমি লাইন টুতে যদি প্রোডাক্ট বি প্রডিউস না করে হাফ অফ দ্য টাইম আমি যদি প্রোডাক্ট সি এবং প্রোডাক্ট ডি প্রডিউস করি, অর্থাৎ 25% টাইম প্রোডাক্ট সিতে, 25% প্রোডাক্ট ডিতে আমি ডিপ্লয় করব, তাহলে কি প্রফিটেবিলিটি বাড়ে? নাকি আমি প্রোডাক্ট বি এর বদলে যদি কমপ্লিটলি প্রোডাক্ট সিতে যাই তাহলে প্রফিটেবিলিটি বাড়ে? এখন এই যে অ্যানালাইসিসটা করার জন্য আমাদেরকে একটা পার্টিকুলার পারপাস, এই অ্যানালাইসিস একটা পার্টিকুলার অ্যানালাইসিস, যেটা রুটিন না, যেটা আমি প্রতিদিন করব না, প্রতি মাসে করবো না, এইটা করার জন্য এক্স্যাক্টলি কতদিনের ডেটা নিয়ে কাজ করব, কিসের কিসের ডেটা নিয়ে কাজ করব, এই যে ইনপুট, তার ফরম্যাট, ইনপুটের কন্টেন্ট, এই যে যেগুলো আমরা ডিসাইড করব, নতুন করে ডিসিশন নিলাম, এইটাকে আমি প্রসেস করব কি ফর্মুলায়, অর্থাৎ কি মডেলে সাজালে আমি এই ডিসিশনটা প্রপারলি নিতে পারবো, সেই মডেলটা আমি এই পার্টিকুলার পারপাসটাকে মাথায় রেখে ডিজাইন করলাম। এবং এইটার আউটপুটটা আমি কিভাবে দেখলে, কি ধরনের কম্প্যারিজন সাইড বাই সাইড, নিচে চার্ট হিসাবে, কিভাবে আউটপুটটা দেখলে আই উইল বি এবল টু মেক আ কুইক ডিসিশন উইথ দিস পারপাস ইন মাইন্ড। সেক্ষেত্রে আউটপুটের ফরম্যাটটা আমি ডিসাইড করলাম। But এই যে আমি ইনপুটের ফরম্যাট, মডেল অ্যান্ড আউটপুটের ফরম্যাট ডিসাইড করলাম, এই পুরোটাই করলাম আমরা অ্যাড হক, একটা পার্টিকুলার পারপাসকে, একটা ইনসিডেন্টকে মাথায় রেখে। So, এই ধরনের ডিসিশন মেকিং কে আমরা বলি নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, এবং যেটার জন্য সিস্টেম আমরা ইউজ করি তাকে আমরা বলি ডিসিশন সাপোর্ট সিস্টেম। নাও ডিসিশন সাপোর্ট সিস্টেমের তাহলে ক্যাপাবিলিটি আমরা আলোচনা করেছিলাম যে এটা আমাদেরকে অ্যালাউ করে টু বিল্ড মডেলস, ডিসিশন মডেল, যেখানে আমি বলেছিলাম যে এক্সেল একটা ভালো ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেটা আমরা খুব কমনলি সবাই ইউজ করি। বাট এক্সেলের লিমিটেশন ছিল যে এটা 2 ডাইমেনশন ডেটা হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ রো অ্যান্ড কলাম। সো আমি যদি এমন একটা ডাটা সিনারিওর কথা চিন্তা করি যে মাল্টিপল ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গলে মাল্টিপল ডিস্ট্রিক্টে 6টা ডিস্ট্রিক্ট আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি, 6টা ডিস্ট্রিক্টের আমার 4টা প্রোডাক্টের সেলস নিয়ে অ্যানালাইসিস করতে চাচ্ছি ফর লাস্ট 36 মান্থস। তাহলে মান্থ 1, মান্থ 2, মান্থ 3, মান্থ 4 করে মান্থ 36 পর্যন্ত আমার হয়তো রোতে আমি ডেটা সাজাচ্ছি, আর আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়তো কলামের ডেটা সাজাচ্ছি, যে রংপুর, দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, বগুড়া, এভাবে করে সাজাচ্ছি। তাহলে কলাম আর রো তো অ্যাবজর্ব হয়ে গেল, তাই না, কনজিউমড হয়ে গেল। দেন আমার প্রোডাক্ট ABCDEF, 6টা প্রোডাক্টের জন্য লাগবে আলাদা আলাদা ভাবে। তখন ওই প্রোডাক্টকে কোন ডাইমেনশনে জায়গা করবো? So, তখন দেখা যায় এক্সেলে করতে গেলে আমরা সাধারণত প্রোডাক্ট এর জন্য আলাদা টেবিল, প্রোডাক্ট বির জন্য আলাদা টেবিল করে বসবো, অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা টেবিল করব, অথবা মান্থ ওয়াইজ আলাদা টেবিল করব, কিন্তু 2টা ডাইমেনশনের বাইরে আমরা যেতে পারবো না। বাট একটা ডিসিশন মেকিং এর জন্য, এই ধরনের অ্যাডহক বা নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য আমাদের খুব কমনলি শুধু 3টা না, মাল্টি ডাইমেনশনের প্রয়োজন হয় ডেটার। এবং সেখান থেকে একটা সাবসেট নিয়ে আমরা ডিসিশন নিই। যেমন এই ক্ষেত্রে ডিসিশনটা নেওয়া দরকার ছিল হয়তো যে কোন জেলায় প্রোডাক্ট বি সবচেয়ে বেশি সেল হয়, এবং সেটা সিজনালিটি কিরকম, কোন মাসগুলোতে বেশি সেল হয়। সেটা যদি করতে যাই তাহলে আমাকে মাস ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটাটা সাজাতে হতো। ঠিক সেরকম এটার সাথে আরো কমপ্লিকেটেড হতে পারতো, কমপ্লেক্স হতে পারতো, যদি আমি বলতাম যে কোন চ্যানেলে সেল হয়, অনলাইনে, রিটেইলারে, না আমার ডিস্ট্রিবিউশনের থ্রু দিয়ে, আমার কি ক্যাশ সেল হয় না ক্রেডিট সেল হয়, সেই সেলটা সাধারণত ডিসকাউন্টেডে বেশি সেল হয়, যখন আমি ডিসকাউন্ট ইস্যু করি তখন, নাকি নর্মাল প্রাইসিং এমআরপি তে বেশি সেল হয়। সো এই যে বিভিন্ন কন্ডিশনে যদি আমি অ্যানালাইসিস করতে চাই একটা প্রপার ডিসিশন নেওয়ার জন্য, তাহলে উই উইল নিড টু ইনকর্পোরেট a lot of parameters, a lot of dimension, not parameters, dimension. এক্সেলে এই ডাইমেনশন, মাল্টি ডাইমেনশন দিয়ে কাজটা করা যাচ্ছে না, যেই কারণে, বা ইজিলি করা যাচ্ছে না যদি এভাবে বলি, যেই কারণে সাধারণত আমরা যে টুলটা ইউজ করি ডিএসএস টুলটা, তার এই মাল্টি ডাইমেনশন ডেটা মডেলিং এর ক্যাপাসিটি থাকে। আমার সাথে বিজনেস ইন্টেলিজেন্স বলে একটা টুল আছে, যেটাকে এই ডিএসএস টুল হিসেবে আমরা ইউজ করি। সো বড় বড় কোম্পানি, ব্যাংক, ইন্স্যুরেন্স, টেলকো, ইভেন বড় বড় এন্টারপ্রাইজ, দে ইউজ দিস বিআই টুলস a lot.
যেমন আমি যদি বলি যে রিটেইলার্স, সে আগোরা, স্বপ্ন, মিনা বাজার, দে ডেফিনেটলি ইউজ বিআই, বিজনেস ইন্টেলিজেন্স বা ডিসিশন সাপোর্ট। কেন? তারা, এটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসর্টমেন্ট প্ল্যানিং। যে শেলফে আমি যখন ম্যাটেরিয়াল রাখছি, আসলে কোন ম্যাটেরিয়ালটা কতটুকু রাখা দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে ওই ম্যাটেরিয়ালটা কার সাথে রাখা দরকার, তার আশেপাশে কি ম্যাটেরিয়াল রাখা দরকার। সে টুথপেস্টের পাশে কি আমি টুথব্রাশ রাখবো, নাকি টুথপেস্টের পাশে আমি ক্রিম রাখবো, অন্যান্য ফেস ওয়াশ, অন্যান্য জিনিসপত্র রাখবো। এখন এই যে ডেটাটা, এই ডেটাটা, এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা নিতে গেলে উই নিড টু অ্যানালাইজ ডেটা। সেই ডেটাটা সাধারণত সোর্সটা কি? এই যে যখন আমরা চেক আউট কাউন্টারে চেক আউট করি, বারকোড স্ক্যান করে করে সব শপিং ব্যাগে ভরতে থাকে কাউন্টারে গিয়ে, ওই যে শপিং লিস্টটা, ওই যে লিস্টটা, বিলটা, এই বিলটা রিফ্লেক্ট করে যে কতজন মানুষ সাধারণত কোন জিনিস কিনলে সাথে কি কি জিনিস কিনেছে। এইটাকে দিয়ে যখন আমরা অ্যানালাইসিস করতেছি, মাল্টি ডাইমেনশনে যখন দেখতেছি যে যে টুথপেস্ট কিনতেছে সে আসলে গ্রোসারিজ কিনতেছে কতটুকু, কতজন কাস্টমার আউট অফ কত, মানে কত পার্সেন্ট কাস্টমার আমার টুথপেস্টের সাথে সাথে গ্রোসারিজ কিনেছে, কত পার্সেন্ট কাস্টমার টুথপেস্টের সাথে সাথে আমার টিস্যু পেপার, হাউস হোল্ড জিনিসপত্র কিনছে, কত পার্সেন্ট কাস্টমার টুথপেস্টের সাথে টুথব্রাশ কিনতেছে। বিকজ টুথপেস্ট ইজ এ রিকারিং নিডেড জিনিস, টুথব্রাশ সবসময় লাগে না, হয়তো 6 মাসে একজন চেঞ্জ করে। রাইট। সো এই যে ডিসিশন মেকিংটা, যে কোনটার পাশে কোনটা রাখলে, কারণ এই সবগুলা কি, এই সবগুলো তো মানুষ উইন্ডো শপিং করে, দ্যাট ইজ প্রয়োজন না থাকলেও সে যখন ট্রলিটা নিয়ে আগাতে থাকে, আমরা যখন ট্রলিটা নিয়ে আগাতে থাকি, তখন একটা জিনিস দেখে মনে হয় এটা লাগবে আমার, এটা কিনবো। হ্যাঁ, সো মানুষ প্রয়োজনের চেয়েও এটা ইম্পালসিভ বাইং করে, এটাকে বলে ইম্পালসিভ পারচেস। সো ইম্পালসিভ পারচেসটা অনেক বেশি থাকে, যে কারণে কি দেখাচ্ছি আমি তাকে, এটা ইট বিকামস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য সাকসেস অফ দ্য বিজনেস। সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখি যে এই ধরনের বিজনেস ইন্টেলিজেন্স টুলের আসলে কোনো সাবস্টিটিউট নাই। সো দ্যাট ইজ মোর ও লেস হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম। এখন ডিসিশন সাপোর্ট সিস্টেম আলোচনা করতে গিয়ে নেক্সট আমরা আলোচনা করছিলাম যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যে সমস্ত অ্যাডভান্স টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, হাউ দে আর কন্ট্রিবিউটিং, তারা আসলে কি বেনিফিট আনছে, সেটা ডিটেলে আমি এখন আর যাবো না, যেহেতু আলোচনা করে ফেলছিলাম। জাস্ট একটা রিফ্রেশ করে দিই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে গিয়ে যখন আমি হিউম্যান বিইং ছাড়া অন্য কোনো অটোমেটেড সিস্টেম কোনো অটোনোমাস ডিসিশন মেক করে, অর্থাৎ ডিসিশন মেকিং ইজ অল অ্যাবাউট চুজিং বিটুইন অর অ্যামাং ডিফারেন্ট অল্টারনেটিভস বেসড অন সার্টেন নলেজ, ইনফরমেশন অ্যান্ড প্যারামিটার্স। সো এই কাজটাই যখন কোনো সফটওয়্যার করে, সফটওয়্যারকে যদি বলে দেওয়া হয়, আমি এক্সাম্পল দিয়েছিলাম বোধহয়, যে ক্রেডিট ম্যানেজমেন্ট, যে একজন একজন কাস্টমারের ক্রেডিট লিমিট দেওয়া আছে 50,000 টাকা, তার এখন বর্তমানে আউটস্ট্যান্ডিং টোটাল আছে হচ্ছে 40,000 টাকা। সে যদি এখন একটা ইনভয়েস করতে চায় আমার ফ্রন্ট অফিসে 12,000 টাকা, তাহলে তার ক্রেডিট লিমিট ক্রস করে যাবে বাই 2,000 টাকা। সো সিস্টেম যদি ডিসিশন নেয় যে না, তাকে ইনভয়েস ইস্যু করা যাবে না, restriction দিয়ে দিল, then it's a decision making. This is also AI, but this is a very simple form of AI. But AI can be much more. AI আসলে তার ইনফরমেশন বিভিন্ন ভাবে নিয়ে, বিভিন্ন প্যারামিটার, বিভিন্ন লজিকে, মাল্টিপল ডাইমেনশনে এই ধরনের ডিসিশন মেকিং এনেবল করতে পারে। বাট এআই বা মেশিন লার্নিং যাই বলে না কেন, দিস আর জেনারেলি ফোকাসড অন সার্টেন ফাংশনাল এরিয়াস। দিস আর জেনারেলি নট মানুষের মতো ভার্সেটাইল না। একজন মানুষ যেমন, তার কাছে অনেক রকমের নলেজ থাকে। তার কাছে একজন মানুষ আসলে দেখা যাচ্ছে যে সে বাইসাইক্লিংও করতে পারে, সাইক্লিংও করতে পারে, কোনো না কোনো স্পোর্টস জানে, সে হয়তো এডুকেটেড, সে হয়তো কোনো একটা পার্টিকুলার ফাংশন জানে, সে ইঞ্জিনিয়ার হতে পারে, একই সাথে সে রান্নারও কিছু কাজ জানতে পারে। So এই যে তার মাল্টিপল নলেজ ডোমেইন, এটা আসলে মানুষ বলে তার পক্ষে সম্ভব। বাট এআই জেনারেলি, এআই এন্টিটিজ আমরা যা দেখি, তাকে সাধারণত একটা ফোকাস ফাংশনাল ডোমেইনে ডেভেলপ করা হয়। নাও হোয়াট ইজ এমএল? মেশিন লার্নিং ছিল হচ্ছে গিয়ে, আমরা আলোচনা করেছিলাম, এআই এর একটা স্পেশালাইজড ফর্ম। হাউ ইট ইজ স্পেশালাইজড? এআই হচ্ছে গিয়ে তাকে যে নলেজ দিয়ে প্রোগ্রাম করা হয়, যে নলেজটা তাকে অ্যাভেলেবল করে দেওয়া হয়, সোর্স ট্যাগ করে দেওয়া হয়, এআই অ্যাকচুয়ালি ক্যান লেভারেজ, ক্যান ইউজ দ্যাট নলেজ টু মেক ডিসিশনস, টু ডিসাইড অন রাউটস। বাট এমএল এর একটা ক্যাপাসিটি থাকে, একটা এডিশনাল মডেল দেয়া থাকে, যেখানে সে কনস্ট্যান্টলি তার যে এআই, তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যতগুলো সে ডিসিশন এনকাউন্টার করে, সেইটা থেকে সে প্যাটার্ন বের করে, প্যাটার্ন অ্যানালাইসিস করে। এই প্যাটার্ন গুলা থেকে সে লার্নিং নেয়, যে উইচ ইজ মোর কমন,
which is more effective, কোন রকম কনটেক্সটে কি ধরনের ডিসিশন ওয়াজ মোর ইফেক্টিভ, মোর এফিশিয়েন্ট। সে যখন এই প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করতে থাকে, সেই অ্যানালাইসিসের থ্রু দিয়ে ওর যে নলেজ বেস আছে, সেই নলেজ বেসের মধ্যে সে এডিশন করতে পারে, সে অ্যাপেন্ড বলে এটাকে, অ্যাপেন্ড করতে পারে নতুন নলেজ। তার মানে সে লার্নিং করে। তখন এটা, এই ধরনের এআই কে আমরা বলেছি মেশিন লার্নিং। সো এই ধরনের এআইও আমাদের, মেশিন লার্নিং আমাদের অনেক রকমের কাজে লাগে। যেমন এখানে আমাদের এক্সাম্পল ছিল যে অটোমেশন অফ অ্যানালাইসিস অ্যান্ড প্রেডিক্টিভ ক্যাপাবিলিটিস। সে প্রেডিক্টিভ ক্যাপাবিলিটিস আইবিএম ওয়াটসনের কথা বলা আছে, এরকম অনেক এআই বেস বা এমএল বেস টুল এখন আছে। তারা কি করে, প্রেডিকশন করতে হয়, প্রেডিকশনটা শুধু গিভেন ইনফরমেশনের উপরে অ্যাডিকুয়েট না, গিভেন ইনফরমেশন নলেজের উপরে কিছুটা, দেন হচ্ছে কি তারা যখন এটা থেকে ইম্প্রোভাইজ করতে থাকে, আস্তে আস্তে নলেজটাকে ফার্দার ইম্প্রোভাইজ করতে থাকে, তখন এটাকে আমরা বলেছি মেশিন লার্নিং। তখন তাদের প্রেডিকশন মোর অ্যাকিউরেসি পায়। So, যে কোনো ধরনের প্রেডিকশন মডেলে সাধারণত আমরা এমএল দেখি। দেন আমরা আলোচনা করেছিলাম ক্লাউড কম্পিউটিং, রিমেম্বার? আমরা বলেছিলাম যে ক্লাউড কম্পিউটিং, উই কল ইট ক্লাউড বিকজ উই ডোন্ট এক্স্যাক্টলি গেট টু নো যে কোথায় আমার ইনফরমেশন, ডেটা, অ্যাপ্লিকেশন অথবা সিস্টেম হোস্টেড আছে। সাধারণত একটা হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছে, এটা চায়নার হোস্টিং সার্ভিস বা আমেরিকার একটা হোস্টিং কোম্পানির কাছে যদি আমি হোস্ট করি, শুধু জিনিসপত্র যদি রাখি তার কাছ থেকে সার্ভার ভাড়া নিয়ে, আমি জানবো যে ওকে আমার এখানে নাই, বাট সার্ভারটা আছে হচ্ছে ইউএস তে, সান ফ্রান্সিসকোতে, অমুক কোম্পানির সার্ভারে আমি রেখেছি। বাট আপনি যখন গুগল ইউজ করতেছি, আমরা জিমেইল ইউজ করতেছি, so আমার জিমেইল অ্যাকাউন্টে থাকা যে গুগল মেইল গুলা, এই ইমেইল গুলো এক্স্যাক্টলি কোন দেশে কোন সার্ভারে কোথায় স্টোরড আছে, উই হ্যাভ নো। কিন্তু আমরা এটাকে একটা ভার্চুয়াল স্টোরেজ হিসেবে ইউজ করছি। সো উই ডোন্ট নো এটার সাইজ কতটুকু, এটা শেপ কি, ফর্ম কি, কোথায় আছে, লোকেশন কি, উই ডোন্ট নো এনিথিং। সো এই জিনিসটা অনেকটা আমাদের জন্য ক্লাউড শেপের, ক্লাউডের মতো। ক্লাউড যেমন, দ্যাট ক্লাউড ডাজন্ট হ্যাভ আ পার্টিকুলার শেপ অর সাইজ, রাইট? ইট ইজ এভার চেঞ্জিং, ইট ইজ অলওয়েজ চেঞ্জিং, ইটস ডাইনামিক। ঠিক এরকম ক্লাউড স্টোরেজ, ক্লাউড সার্ভিসেস, দিস ইজ অলসো ভেরি ডাইনামিক। এটার কোনো সলিড ফর্ম বা ওরকম শেপ সাইজ ডিফাইন নাই। সো ইটস অলওয়েজ চেঞ্জিং, অলওয়েজ ডাইনামিক। তাই আমরা এটাকে ক্লাউড সার্ভিস বলি সাধারণত। ক্লাউড সার্ভিস আমরা সাধারণত অ্যাপ্লিকেবিলিটি কিভাবে আনি? তিনটা ফর্মে। কেউ কেউ বলতে পারবেন আমাকে, ডু ইউ রিমেম্বার তিনটা ফর্ম কি কি ছিল? স্যার একটা হচ্ছে সাস, পাস, গ্রেট, আর একটা হচ্ছে ওয়ান্ডারফুল। আস স্যার। আস মানে আইএএস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আলোচনা করেছিলাম হচ্ছে সাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। যখন আমি কোনো একটা অ্যাপ্লিকেশনকেই সার্ভিস আকারে ইউজ করি, অর্থাৎ অ্যাপ্লিকেশনটাও আমার না, অ্যাপ্লিকেশনটা যে প্ল্যাটফর্মের উপরে বসে আছে, যে অপারেটিং সিস্টেম ডেটাবেস ইউজ করতেছে, সেটাও আমার কন্ট্রোলে না। এই ডেটাবেস এবং অপারেটিং সিস্টেম যেই হার্ডওয়্যারের উপরে বসে আছে, ইনফ্রাস্ট্রাকচার রিসোর্সের উপরে আছে, সেটাও আমার না। যখন পুরোটাই আউটসোর্স, আমি শুধু সফটওয়্যারটাকে অ্যাজ এ সার্ভিস ইউজ করছি। যেমন এখন মাইক্রোসফট অফিস 365 বলে, মাইক্রোসফট, আমি যেমন ওয়ার্ড এক্সেল ইউজ করি আমরা যেমন কম্পিউটারে, সেখানে সফটওয়্যারটা আমার কম্পিউটার, ইনফ্রাস্ট্রাকচারটা আমার কম্পিউটার নিজের, অপারেটিং সিস্টেমটা আমার নিজের কন্ট্রোলে আছে। সো দ্যাটস একদম পার্সোনাল কম্পিউটার। বাট এখনই আমি যদি মাইক্রোসফট O365 বলে .com একটা ওয়েবসাইট আছে, ওখানে যদি সাইন আপ করি, উইল গেট টু ইউজ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এভরিথিং। বাট কোনো সফটওয়্যারটাই আমার নিজে ডাউনলোড করে ইনস্টল করতে হবে না। ওই সফটওয়্যারে কোনো ভার্সন আপডেট করা হচ্ছে, মেনটেনেন্স করা হচ্ছে, এনিথিং ইজ ডান বাই মাইক্রোসফট অ্যাট দেয়ার সার্ভার। আমরা শুধু সফটওয়্যারটা ইউজ করছি। সো উই আর ইউজিং দ্যাট সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যারটা অ্যাজ এ সার্ভিস। ঠিক এরকম ভাবে ব্যাংকিং অ্যাপ্লিকেশন হোক, সিআরএম অ্যাপ্লিকেশন হোক, এই যে আমরা একটু আগে ডিসকাস করলাম বিজনেস ইন্টেলিজেন্স, সেই অ্যাপ্লিকেশন হোক, এই ধরনের সব অ্যাপ্লিকেশনই সাধারণত সফটওয়্যার এজ এ সার্ভিসে অ্যাভেলেবল বিভিন্ন অর্গানাইজেশন। সো যখন আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করি এজ এ সার্ভিস, তখন উই কল ইট এ সাস। দেন কামস প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি, তার হয়তো অ্যাপ্লিকেশনটা প্রোপ্রাইটারি, অর্থাৎ তার নিজের তৈরি অ্যাপ্লিকেশন, ওখানে যা লজিক আছে, যা বিজনেস প্রসেস আছে, দ্যাটস কনফিডেন্সিয়াল, জাস্ট নিজেরই। সো দে ওন্ট ইউজ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, সো সে সাসে যেতে পারছে না। কিন্তু সে আবার এটাও সিকিউরিটির জন্য, কস্ট এফিসিয়েন্সির জন্য, ভালনারেবিলিটি ম্যানেজ করার জন্য সে ক্লাউডে থাকতে চাচ্ছে, স্কেলেবিলিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্লাউডে থাকতে চাচ্ছে। তখন সে
ওই ব্যাংক কি করতে পারে, ক্লাউড সার্ভিসের থেকে পাস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস সে ভাড়া নিতে পারে। সেটা কিরকম, ওখানে হয়তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা লাইনাক্স অপারেটিং সিস্টেম তার দেয়া আছে, ডেটাবেস, ওরাকল ডেটাবেস, ডিবি2 ডেটাবেস, এসকিউএল ডেটাবেস, যে কোনো একটা ডেটাবেস তার প্রেফার্ড ডেটাবেস দেয়া আছে। সে তার অ্যাপ্লিকেশনটা ওই ডেটাবেসে এবং ওই অপারেটিং সিস্টেমে কনফিগার করে নেবে, ইনস্টল করে নেবে। তাহলে সে অ্যাপ্লিকেশনটা অ্যাজ এ সার্ভিস ইউজ করছে না, সে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস ইউজ করছে। সে অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পার্থক্য যদি সিম্পলিফাইড ভাবে বোঝা যায়, আমি একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভিতরে যে অ্যাপগুলো ইউজ করি, দোজ আর অ্যাপ্লিকেশনস। যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা না থাকলে আমার আসলে অ্যাপ্লিকেশনগুলো আমার ওখানে ফ্লোট করতো না, ওখানে আমি ইউজ করতে পারতাম না। দ্যাট অপারেটিং সিস্টেম ইজ পার্ট অফ প্ল্যাটফর্ম। অ্যান্ড অপারেটিং সিস্টেমটা বা অ্যান্ড্রয়েডটা চলতে পারতো না যদি স্যামসাং বা শাওমি, হোয়াট এভার দ্য ব্র্যান্ড মেবি, যে হার্ডওয়্যারটা, যে ফোনটা, এটার স্ক্রিন, স্পিকার, প্রসেসর, এই জিনিসগুলো যদি না থাকতো, তাহলে ওই অ্যান্ড্রয়েডটা চলতে পারতো না। সো দ্যাট ইজ কল্ড ইনফ্রাস্ট্রাকচার, দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট অফ ইট। সো পাস হচ্ছে কি, যখন আমরা মিডল লেয়ারটা, প্ল্যাটফর্মটাকে অ্যাজ এ সার্ভিস ইউজ করি, দেন এগেইন ইনফ্রাস্ট্রাকচার। অনেকে আছে যে না, প্ল্যাটফর্ম আমি নিজের কন্ট্রোলে রাখবো, হ্যাঁ, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য, সিকিউরিটি মেনটেন করার জন্য, we ourselves will take care of the platform, of the database, of the operating system. সেক্ষেত্রে শুধু ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ কতটুকু প্রসেসর, কতটুকু র্যাম, কতটুকু হার্ড ডিস্ক স্পেস, কতটুকু ব্যান্ডউইথ, এই জিনিসগুলো আমি থার্ড পার্টি থেকে সাবস্ক্রাইব করতে পারি অ্যান্ড ক্যান ইউজ এস এ সার্ভিস। টিপিক্যাল হোস্টিং সার্ভিস গুলো সাধারণত এরকম, ওয়েবসাইট হোস্টিং সার্ভিস বা এরকম। বাট এটাকে বলা হচ্ছে কি আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সো দিজ আর দ্য থ্রি টাইপস অফ এক্সিকিউশন অফ ক্লাউড সার্ভিসেস। ওকে, আমরা পপুলার কিছু ক্লাউডের নাম আলোচনা করেছিলাম, গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজিওর, ওরাকল ক্লাউড, দেন হচ্ছে সবচেয়ে পপুলার যেটা অ্যামাজন ওয়েব সার্ভিসেস, এডাব্লিউএস ইজ এ পপুলার ক্লাউড। বিগ ডেটা ইন্টিগ্রেশন নিয়ে আলাপ করেছিলাম। আচ্ছা সরি, আমি কুইকলি রিফ্রেশ করার জন্য যাচ্ছি, বাট আসলে ডিটেলও ঢুকে যাচ্ছি একটু। আপনাদের কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। সো বিগ ডেটা আমরা আলোচনা করেছিলাম যে যখন আমাদের আসলে ডিসিশন মেকিং এর জন্য খুব লার্জ ডেটা সেটের প্রয়োজন হয়, যেই লার্জ ডেটা সেটটা এতটা লার্জ যে কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন, কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউশন বা ব্যক্তির দ্বারা ওই ডেটা জেনারেট করা অ্যান্ড ইউজ করা বা স্টোর করা, ম্যানেজ করা সম্ভব নয়, বা সোর্স করা সম্ভব নয়। অত ট্রানজাকশন একটা অর্গানাইজেশন জেনারেট করে। যেমন আমি যদি বলি যে আমি এখন সে টিকেটিং সার্ভিসের কথা আমি বলছিলাম, যে বুকিং.com, অ্যাগোডা.com, হ্যাঁ, অথবা ট্রিপ অ্যাডভাইজার.com, এই যে বুকিং সার্ভিসগুলো, এখানে গেলে আমরা সাধারণত কি করতে পারি, আমি এখন এই মুমেন্টে যদি ঢাকা থেকে আহ তাইওয়ান যেতে চাই বা ফিলিপিন্স যেতে চাই, তাহলে আমাকে হয়তো ঢাকা, সিঙ্গাপুর, ফিলিপিন্স যেতে হবে, অথবা ঢাকা, মালয়েশিয়া, ফিলিপিন্স যেতে হবে, অথবা ঢাকা, চায়না, ফিলিপিন্স যেতে হবে। সো হোয়াট এভার দ্য রাউট, এই যে প্রত্যেকটা রাউটে আবার তো ঢাকা, থাইল্যান্ড, ফিলিপিন্স আছে। সেক্ষেত্রে আমি যদি থাই এয়ারওয়েজ চিন্তা করি, সেক্ষেত্রে প্রবাবলি থাইল্যান্ড এয়ারপোর্টে একটা, ব্যাংকক এয়ারপোর্টে একটা স্টপ ওভার হবে, দেন হচ্ছে কেমন ফিলিপিন্স নিয়ে যাবে। সিঙ্গাপুর হলে সিঙ্গাপুরে হবে, পাকিস্তান হলে করাচিতে হবে। সো এই যে বিভিন্ন এয়ারলাইন্স একই ডেস্টিনেশনে যাচ্ছে, বাট উইথ ডিফারেন্ট স্টপেজ, ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট কস্ট অ্যান্ড ডিফারেন্ট ডিলস। কিন্তু এই যে টিকেটিং গুলা দেখবেন, এরকম বুকিং.com, ট্রিপ অ্যাডভাইজার, এই ধরনের প্ল্যাটফর্মে গেলে ইউ উইল সি, যখন আপনি আপনার স্টার্ট পয়েন্ট অ্যান্ড ডেস্টিনেশন দিয়ে দিবেন, ডেট দিয়ে দিবেন, কয়জন মানুষ দিয়ে দিবেন, ও আপনাকে সাজেস্ট করবে যে কুইকেস্ট হচ্ছে গিয়ে যেখানে ট্রানজিট টাইমটা কম, চিপেস্ট হচ্ছে গিয়ে যেখানে সব মিলায় টিকেটের প্রাইস কম। ইফ ইউ সিলেক্ট কুইকেস্ট, ইট উইল সার্চ আউট যে এক্স্যাক্টলি কোন কোন এয়ারলাইন্সে সবচেয়ে কম সময় ট্রানজিট এবং রাউটটা কি, কত ঘন্টায় আপনি পৌঁছাবেন ঢাকা থেকে কোন জায়গা বলছিলাম, ফিলিপিন্স পর্যন্ত, ম্যানিলা পর্যন্ত। আবার যদি চিপেস্ট বলেন, সেক্ষেত্রে এমন হইতে পারে আপনাকে টিকিট সাজেস্ট করবে যে ঢাকা, দুবাই, সিঙ্গাপুর, দেন মালয়েশিয়া, দেন ওখান থেকে ফিলিপিন্স। কারণ সিঙ্গাপুর টু মালয়েশিয়া, দুবাই টু সিঙ্গাপুর, এই টিকিট গুলার যে প্রাইস, এগুলাকে সব এক জায়গায় করার পরে ঢাকা, সিঙ্গাপুর, ফিলিপিন্সের যে প্রাইস হতো, সেটা চেয়ে কম আসছে। সো আপনাকে হয়তো 2 দিন ট্রাভেল করতে হবে টোটাল ফিলিপিন্স যেতে হলে, যেটা আইডিয়ালি উই শুড বি এবল টু গো ইন 10 আওয়ার্স। সেটা আমাকে হয়তো 2 দিন 48 ঘন্টা লাগবে।
কিন্তু সেটা হবে চিপেস্ট রাউট। সো এই যে প্ল্যাটফর্ম গুলো, অ্যাপ্লিকেশন গুলা, এই যে ডিসিশন গুলো আমাকে দিচ্ছে, আমাকে যে অপশন গুলো দিচ্ছে, তারা ডেটা কোথায় পাচ্ছে? তারা ডেটা পাচ্ছে হচ্ছে গিয়ে এয়ারলাইন্সের ডেটাবেজে, এজেন্সি ডেটাবেজে, থার্ড পার্টি বিভিন্ন ডেটাবেজে। দিস অল আর থার্ড পার্টি ডেটাবেজেস। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য তারা রিয়েল টাইমে, মানে একদম কারেন্ট টাইমে, এই ধরনের থার্ড পার্টি হাজার হাজার শয়ে শয়ে অ্যাপ্লিকেশন বা ডেটাবেজ অ্যাক্সেস করছে। সো এই অ্যাপ্লিকেশনটা, বুকিং.কম অ্যাপ্লিকেশনটা এমনভাবে অ্যাক্ট করছে যে অ্যাজ ইফ এইটা একটা সিঙ্গেল ডেটাবেজেই কাজ করছে, বা যেই ডেটাবেসটা জায়ান্ট, বিশাল একটা ডেটাবেস। এই কনসেপ্টটাকে আমরা বলেছি বিগ ডেটা। সো আমরা যখন ভালো ডিসিশন সাপোর্ট সিস্টেম চালাতে চাই, তখন অনেক ক্ষেত্রে কিছু কিছু টাইপের ডিসিশনের জন্য, স্পেশালি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিসিশনের জন্য, যখন আমি স্ট্র্যাটেজিক সাপ্লাই ডিসিশন নিব, যে এক্স্যাক্টলি আমি এই মোমেন্টে রড ইম্পোর্ট করব বাইরে থেকে, পার্টিকুলার একটা স্ট্রেংথের স্টিল ইম্পোর্ট করব, এই স্টিলটা যেই যেই কান্ট্রিতে পাওয়া যায়, যেই যেই ভাবে শিপিং হয়, এই টোটাল ইনফরমেশনগুলো বিভিন্ন থার্ড পার্টি এজেন্সি থেকে, থার্ড পার্টি প্রোভাইডার থেকে যদি কালেক্ট করে আমাকে যদি এখন একটা অ্যানালাইসিস করে দিতে পারে যে, থ্যাংক ইউ, আমাকে যদি একটা অ্যানালাইসিস করে দিতে পারে যে দিস ইজ দ্য চিপেস্ট রাউট, দিস ইজ দ্য চিপেস্ট সোর্স, তখন আমি কি করছি? এই যে লার্জ ডেটা সেটটাকে ডিসিশন মেকিং এর জন্য ইউজ করছি। সাধারণত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক সোর্সিং, এই ধরনের জিনিসে আমরা এই লার্জ ডেটা বেসিস বা বিগ ডেটা ইন্টিগ্রেশন খুব কমন দেখতে পাই। সো ডিসিশন সাপোর্ট সিস্টেমে যখন বিগ ডেটা ইন্টিগ্রেশন হয় ফর ভ্যারিয়াস পারপোসেস, তখন ডেফিনেটলি ইট মানে ইম্প্যাক্টস ভেরি পজিটিভ। দেন হচ্ছে কি ইউজার সেন্ট্রিক ডিজাইন। আমরা আলোচনা করেছিলাম যে এখনকার এরাতে মানুষ হলো মোর মোবাইল ফোকাসড। সো আমার যে ডিসিশন সাপোর্ট সিস্টেম, যেহেতু এটা ইম্পর্টেন্ট বিজনেস একটা টুল, ইট হ্যাজ টু বি মেড ফ্লুইড, অ্যাজাইল, ফ্রেন্ডলি অ্যান্ড ফর মোবাইল। তাহলে এটা অন দ্য গো মানুষ যাতে ইউজ করতে পারে, যখন প্রয়োজন যেভাবে প্রয়োজন ইউজ করতে পারে। আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ইউজার সেন্ট্রিক ডিজাইন, যে জিনিসটা, এটা একটা ট্রান্সফরমেশন। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা টেকনোলজি ইন্ডাস্ট্রিতে একটা বড় ট্রান্সফরমেশন। আগে আহ, যখন একটা সফটওয়্যার তৈরি করা হতো বা একটা সিস্টেম তৈরি করতে হতো হতো ইট ওয়াজ মেন্ট টু বি কমপ্লিকেটেড, এবং ইট ওয়াজ মেন্ট টু বি ইউজড সামওয়ান উইথ এ ট্রেনিং। আপনি দেখবেন, আপনাদের হয়তো আমি জানি না, হয়তো ওই সময় আপনাদের বয়স হয়তো ওই পরিমাণ না, বাট বড়দেরকে জিজ্ঞেস করলে বা আপনারা হয়তো খুব আর্লি এজে দেখে থাকবেন যে একটা সময় ঢাকা শহরে জায়গায় জায়গায় কম্পিউটার ট্রেনিং সেন্টার ভর্তি ছিল, প্রচুর কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল। সো এটা এক্সপেকটেশন, ডিফল্ট এক্সপেকটেশন ছিল। ইফ, জি, হাসিবুর রহমান কিছু বলবেন? না স্যার। আচ্ছা, আনমিউট হয়ে গেছে কিছু। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আপনি দেখবেন, দেখে থাকবেন বা জেনে থাকবেন যে এরকম আগে এক্সপেকটেশনটা এরকম ছিল যে কম্পিউটার সবাই ইউজ করতে পারে না। কম্পিউটার ইউজ করতে গেলে ইউ নিড স্পেশাল নলেজ, এবং সেইটার জন্য ইউ নিড স্পেশাল ট্রেনিং। সো দেয়ার উইল বি হান্ড্রেডস অফ ট্রেনিং সেন্টার্স টিচিং কম্পিউটার ইউসেজ। বাট এখন আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমরা সবাই করি, আমাদের কি গিয়ে ট্রেনিং নিয়ে আসতে হয় কম্পিউটার ব্যবহার করার জন্য? প্রবাবলি না, তাই না? ইটস জেনারেলি কাউকে আমরা দেখি না যে কম্পিউটার ব্যবহার করার জন্য ট্রেনিং নিয়ে আসতে হবে, গেম খেলার জন্য গেমের উপরে 2 মাসে একটা ট্রেনিং করতে হবে বা 15 দিন একটা ট্রেনিং করতে হবে, তাই না? উই ডোন্ট সি দ্যাট। ইভেন এখন দেখবেন যে ডিজাইনিং সফটওয়্যার গুলো, গ্রাফিক ডিজাইনিং, আগে ফটোশপ, তারপর হচ্ছে কি বলে ইলাস্ট্রেটর, এই ধরনের টুল, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এই ধরনের বড় বড় টুল ছিল যেগুলোর জন্য ট্রেনিং লাগতো। এখন দেখবেন গ্রাফিক ডিজাইন চলে আসছে ক্যানভা, হ্যাঁ, বা এই ধরনের অনেক খুব সিম্পলিফাইড টুল, যেখানে যে কেউ বসে বসে একটা ফেসবুক পোস্ট তৈরি করে ফেলতে পারে। আগে একটা ফেসবুক পোস্ট প্রপারলি দিতে গেলে একটা কোম্পানির জন্য, তার লোগো টোগো বসাইতে গেলে সাধারণত একটা গ্রাফিক ডিজাইনার হায়ার করে রাখতে হইতো, যে যার স্পেশালাইজ ট্রেনিং এর নলেজ আছে। এখন সেটা লাগে না, এখন যে কেউ দেখা যায় একটা ফেসবুক পোস্ট তৈরি করার কোনো ব্যাপারই না, ম্যাটার অফ 2 সেকেন্ডস। আর এখন তো এআই, জেনারেটিভ এআই এসে আরো ইজি করে দিচ্ছে জিনিসটা। এই যে জিনিসগুলা, দিজ আর অল ইউজার সেন্ট্রিক ডিজাইন ইনিশিয়েটিভস, অর্থাৎ ইউজারকে সেন্টার করে ডিজাইন করা, নট এক্সপার্টকে সেন্টার করে।
So computing devices, mobile devices, different applications and utilities are built with the objective যে এটা যাতে যে কেউ উইদাউট ট্রেনিং ইনটিউটিভলি ইউজ করতে পারে, যাতে এটা ইনটিউটিভলি ইউজ করতে পারে, ন্যাচারালি ইউজ করতে পারে। একটা গেম যে কোনো একটা বাচ্চা ছেলেকে দিল, সে খুলে খেলতে পারা শুরু করবে। He or she will not need training for that. So এইটাকে আমরা বলেছি ইউজার সেন্ট্রিক ডিজাইন। সো ডিএসএসটাও যাতে ভার্সেটাইলি ইউজ করা যায়, অর্গানাইজেশনের বিভিন্ন লেয়ারের পিপল যাতে ইউজ করতে পারে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যাতে ইউজ করতে পারে, তাই এটাকে ইউজার সেন্ট্রিক ডিজাইন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড মোবাইল অ্যাক্সেসিবিলিটি থাকাটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে কি কোলাবোরেটিভ ডিসিশন মেকিং অ্যান্ড চ্যালেঞ্জেস, যেখানে আমরা আলোচনা করেছিলাম যে কোলাবোরেশন আর ট্রানজাকশন দুটোর মধ্যে পার্থক্য আমরা আলোচনা করেছিলাম। when we say collaboration, it is exchange of information, relevant information, important information, organizational information, but information that directly doesn't generate transactions. Exchange of information যেটা ট্রানজাকশন জেনারেট করে সেটা কিরকম? Say someone borrowed money from someone, so there will be a transaction. It has to be recorded along with the amount and date, then that is a transaction record. But কেউ যদি বলে just খোঁজ দরকার, তার টাকা দরকার, he or she wants to know কার কাছে এই পরিমাণ টাকা এই মোমেন্টে অ্যাভেলেবল আছে, সো তখন যদি ইনফরমেশন পাওয়া যায় অপোনেন্ট থেকে যে হ্যাঁ আমার কাছে এত টাকা অ্যাভেলেবল আছে, ইউ ক্যান টেক, দিস ইজ ইনফরমেশন এক্সচেঞ্জ। অ্যান্ড মেবি ওই ট্রানজাকশনটা করার জন্য রেলেভেন্ট, but this is not transactional. This is collaboration. That is, someone is collaborating to help make a better decision. তার মানে এখানে ট্রানজাকশন রেকর্ড হবে না, বাট ট্রানজাকশনকে হেল্প করবে, গাইড করবে। এরকম ইনফরমেশন এক্সচেঞ্জকে আমরা বলি কোলাবোরেশন। সো কোলাবোরেশন ডিসিশন মেকিং এ তো আমরা সবসময় হচ্ছে কি ট্রানজাকশনাল ইনফরমেশন দিয়ে ডিসিশন মেক করি জেনারেলি, বাট কোলাবোরেশন ইন ডিসিশন মেকিং অ্যাকচুয়ালি মেক্স ডিসিশন মেকিং মোর এফিশিয়েন্ট। এখানে ভুলের চান্স কমে যায়, বিকজ আওয়ার কনটেক্সট ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানার একটা সুযোগ হয়, পারপাস জানার সুযোগ হয়, যেটা আমি সবসময় ট্রানজাকশনের ভিতর দিয়ে জানতে পারছি না। সো দিস ইজ অ্যানাদার ডিএসএস এর টেকনোলজিক্যাল ওরিয়েন্টেশন। আর এমনিতে আমরা সবসময় বলি যে যেটা হচ্ছে চেঞ্জেস টু কনসিডার, চ্যালেঞ্জের গুলোকে মাথায় রেখে, যে ডেটা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ডেফিনেটলি when you put your data in a third party system অথবা একটা থার্ড সিস্টেম, মেবি ইউ ওন দ্য সিস্টেম, বাট ইন আ থার্ড সিস্টেম, প্রাইমারি সিস্টেমে যেখানে ট্রানজাকশন জেনারেট করা হচ্ছে, স্টোর করা হচ্ছে, সেখান থেকে নিয়ে আমি অন্য একটা সিস্টেমে নিয়ে অ্যানালাইসিস করছি, দ্য মোর ফুটপ্রিন্টস উই ক্রিয়েট ফর আওয়ার ইনফরমেশন অ্যান্ড ডেটা, দ্য মোর ভালনারেবিলিটি উই গেট ইন। অর্থাৎ যত জায়গায় আমি ইনফরমেশনকে ছড়াবো, তত বেশি ওই ইনফরমেশন লিকেজ হওয়ার ভালনারেবিলিটি বাড়বে, ইনফরমেশন ডিস্টর্ট হওয়ার ভালনারেবিলিটি বাড়বে। So that way, decision support system poses some amount of challenge in terms of privacy and security. But এটাকে যদি আমরা properly handle করি, properly মাথায় রেখে handle করি, then the challenge is mitigated. Quality of data accuracy, because we take the data out of a transactional system, primary system, to a second system. So definitely, indeed, in transition বা after transition, data distortion is a possibility. So এই ক্ষেত্রে কোয়ালিটি অফ ডেটার ক্ষেত্রে আমাদের ওয়াচফুল থাকতে হবে। স্কিল গ্যাপস, অনেক ক্ষেত্রে ডিসিশন নেওয়ার জন্য, পার্টিকুলার ডিসিশন নেওয়ার জন্য স্কিল অনেক সময় অর্গানাইজেশনে সব মানুষের থাকে না। সো অ্যাক্সেস টু ডিএসএস থাকতে পারে, বাট ওখান থেকে ইফেক্টিভ ডিসিশন নিতে হলে the person who is actually operating the DSS has to be very knowledgeable and knowledgeable in that particular decision making and the contextual data. Can if you remember decision support system আমরাই কিন্তু যে ডিসিশন মেকার, যে পার্সনটা আসলে ডিসিশন সাপোর্ট সিস্টেম ইউজ করছে, সেই ডিসিশন নেয় যে আমার কতটুকু ডেটা দরকার, কোন রেঞ্জের ডেটা দরকার, কোন কোন প্যারামিটার ডেটা দরকার, সেই মডেল তৈরি করে এবং সেই আউটপুট ফরম্যাট তৈরি করে। So যখন এই জিনিসটা করতে হয়, তখন তার আসলে কিছু স্কিলস প্রয়োজন হয়, তার নলেজ প্রয়োজন হয়। সো দ্যাট গ্যাপ সামটাইমস ইম্প্যাক্টস দ্য ইউজ অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম। এটার ব্যাপারে ভিজিলেন্ট থাকতে হবে। এবার আমরা আসছি হচ্ছে রোল অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। সাধারণত আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অবশ্যই ডিসিশন নেওয়ার জন্য ইউজ করি, বাট কোন ধরনের ডিসিশন?
যেটাকে আমরা আগে ডিফাইন করেছি রুটিন বা প্রোগ্রাম ডিসিশন। সো এমআইএস কি করে? টাইমলি অ্যাকিউরেট সাপোর্ট দেয় ডিসিশন মেকিং এর জন্য সবসময়। যেমন এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডস, পারফরমেন্স ট্র্যাকিং সিস্টেম, যে কোনো ধরনের পারফরমেন্স ট্র্যাকিং সিস্টেম। আমরা যখন কেপিআই করি, কেপিআই যে ট্র্যাকিং সিস্টেম, যে আমার এক্স্যাক্টলি কেপিআই কে ফুলফিল করার জন্য সে আমার এখন হচ্ছে কি ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ ওয়ান কেপিআই। তাহলে আমাকে ইনভেন্টরি কতটুকু আছে ভ্যালুতে এবং টার্নওভার কতটুকু সেটা একটা রেশিও করতে হবে। এটা হচ্ছে আমার কোনো কারণে বিজনেস কেপিআই, আমি হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল দেখি বা অ্যাকাউন্টস রিসিভেবল দেখি। সো আমার জন্য ইনভেন্টরি টার্নওভার রেশিও ইজ এন ইম্পর্টেন্ট রেশিও। এই যে ইনভেন্টরি টার্নওভার রেশিওতে এক্স্যাক্টলি কি কি ডেটা লাগবে, কত দিনের ডেটা লাগবে এটা করতে গিয়ে, দ্যাট ইজ সামথিং ইজ ওয়ার্কড আউট অ্যান্ড ফিগার্ড আউট বাই সাম পিপল যারা এই ডিসিশন সাপোর্ট সিস্টেমটাকে ওই পার্টিকুলার ফাংশনটাকে নিয়ে কাজ করে। গিভ মি ক্যান ইউ জাস্ট এক্সকিউজ মি ফর 2 minutes, হ্যাঁ একটু 2 minutes। আমরা আলোচনা করছিলাম হচ্ছে রোল অফ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। সো ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম যে ডেফিনেটলি আমরা ডিসিশন সাপোর্টের জন্য প্রাইমারিলি ইউজ করি। সো অ্যাকিউরেট টাইমলি ইনফরমেশনের জন্য এমআইএস আমরা ইউজ করি এবং সেটা সাধারণত রুটিন রেগুলার বেসিস ইউজ করি। এর একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে। এটা হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি, যেটা হয় যে কোনো, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। যদি আমি প্রথমত রুটিন ডিসিশন মেকিং যদি সবসময় একটা পার্টিকুলার ডিসিপ্লিন ইনফরমেশন অ্যাভেলেবল করতে পারি, ওটাকে যদি প্রত্যেকবার রিজেনারেট করতে না হয়, সেক্ষেত্রে দ্যাট প্রসেস বিকামস মোর এফিসিয়েন্ট, ভুলের পরিমাণ কমে যায়। হ্যাঁ, তো এখানে যেমন অপারেশনাল এফিসিয়েন্সি, আমার যে রেগুলার মনিটর করতে হবে যে ইনভেন্টরি কোন স্টকের জন্য কতটুকু আছে এবং সেই অনুযায়ী রিঅর্ডার করতে হবে, সেই যে অপারেশনাল প্রসেসটা এটা এফিসিয়েন্ট হয়ে যাবে when you use a good MIS system. So, যত ভালো MIS সিস্টেম হবে, সে যতটা উইদাউট ফেইলিয়ার প্রপারলি ইনফরমেশনটা প্রত্যেকবার একটা ফ্রিকোয়েন্সিতে দিতে পারবে, তত বেটার আমরা আসলে এফিসিয়েন্সি পাবো ইনটু দ্যাট অপারেশনাল প্রসেস। সো ইট ক্যান ইনভলভ আদার অপারেশনাল প্রসেস অ্যাজ ওয়েল। আমি একটু আগে ক্রেডিট ম্যানেজমেন্টের যে প্রসেস বলেছি, সেখানেও ইনফ্যাক্ট আমরা যদি এমআইএস এআই এর কথা বলছি, বাট আমি যদি এমআইএস ইউজ করতাম, যে এক্স্যাক্টলি আমাকে মনিটর করতে হবে রেগুলার বেসিসে ক্রেডিট আউটস্ট্যান্ডিং কতটুকু আছে, সেটা দিয়েও আমরা আসলে এফিসিয়েন্সি আনতে পারি একটা রেগুলারিটি এনে এবং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ইনফরমেশনকে অ্যাভেলেবল করে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডেফিনেটলি রুটিন ডে টু ডে প্ল্যানিং ছাড়াও এমআইএস যে কাজটা করে সেটা হচ্ছে কি আমাদের যে কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি সামথিং, একটা বড় লং টার্ম প্ল্যান দ্যাট উই জেনারেলি ডেভেলপ with the view or with the intent to win over competition on a long term basis। কিরকম? আমরা সাধারণত যখন বলি যে স্ট্র্যাটেজি, তখন ইট ইজ মোর অ্যাবাউট উইনিং ওভার কম্পিটিশন। ওয়েন উই সে উইনিং ওভার কম্পিটিশন, ইট ইজ মোর অ্যাবাউট, যেমন আমরা এই হিসেবে দেখি, আমরা যদি যে স্ট্র্যাটেজিক ভিশন, অনেক সময় একটা কোম্পানি এরকম হয় যে আজকে 2025, রাইট? সো আমি বসে বলতেছি একটা ভিশন স্টেটমেন্ট যে বাই 2028, অর্থাৎ 3 years from now, by 2028 we will be the leading supplier of this product in Bangladesh market। হ্যাঁ, এই যে স্টেটমেন্টটা বললাম, তার মানে কি এই মোমেন্টে আমি লিডিং সাপ্লায়ার না ফর আ পার্টিকুলার প্রোডাক্ট, বাট আমি একটা স্পেসিফিক প্রোডাক্টের লিডিং সাপ্লায়ার, মানে হচ্ছে কি আমি সবচেয়ে বড় মার্কেট শেয়ার হোল্ড করতে চাই। দ্যাট ইজ what we intend to achieve. So it's a long term goal with a transformation, with a with a plan to win over competition। আমার মার্কেট শেয়ার বাড়াইতে হলে কি ডেফিনেটলি সেটা আমি কম্পিটিশনের থেকেই ছিনায় নেবো মার্কেট শেয়ারটা। সো স্ট্র্যাটেজি ইজ অল অ্যাবাউট উইনিং। সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে গেলে, যে কোনো ট্রান্সফরমেশন, যে কোনো ট্রান্সফরমেশনিক প্ল্যান করতে গেলে, উই নিড টু ফার্স্ট উই নিড টু নো টু থিংস। ওয়ান, আমার স্টার্টিং পয়েন্ট কোথায়, ওয়ার ডু উই স্ট্যান্ড, এটাকে বলে বেজ লাইন, স্ট্র্যাটেজিক বেজ লাইন। স্ট্র্যাটেজিক বেজ লাইন করার জন্য আমরা সাধারণত কি করি, দেখবেন যে শর্ট অ্যানালাইসিস করি, পেস্ট অ্যানালাইসিস করি বা প্যাস্টের অ্যানালাইসিস করি। শর্ট কি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। পেস্ট কি পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যোলজিক্যাল, টেকনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। প্যাস্টেল হচ্ছে কি পলিটিক্যাল, এটাকে একটু এক্সটেন্ডেড, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যোলজিক্যাল, টেকনোলজিক্যাল, লিগাল অ্যান্ড এনভায়রনমেন্টাল। সো এই যে আমরা অ্যানালাইসিসটা করি, এটা দিয়ে আমরা ডিফাইন করি যে ওয়্যার ডু উই স্ট্যান্ড, আমরা কোথায় বসে প্ল্যানটা করছি।
আমি যদি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে চাই এবং এইটার রাউটটা প্ল্যান করতে চাই, সেটাই হচ্ছে স্ট্র্যাটেজি ফর্মুলেট করা। বাট আমি যদি না জানি যে হোয়াট ইজ পয়েন্ট এ অ্যান্ড হোয়াট ইজ পয়েন্ট ডি, তাহলে উইল নেভার বি এবল টু প্ল্যান দ্য জার্নি, তাই না? তখন আমি স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে পারবো না, স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে পারবো না। সেক্ষেত্রে সেক্ষেত্রে এই যে জানাটা, এই বেজ লাইন জানাটার জন্য আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের হেল্প লাগে, যে ওয়্যার ডু উই স্ট্যান্ড। কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন, ডেফিনেটলি যে কোনো কোলাবোরেশনের জন্য যখন আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করি, তখন ইনফরমেশন অ্যাভেলেবিলিটিটা ইজ এন ইম্পর্টেন্ট। সো একটা ইআরপি সিস্টেমে আমরা সাধারণত কি করি, ক্রস ফাংশনাল ইনফরমেশন অ্যাভেলেবল থাকে। আমার ইআরপি সিস্টেমে যদি ইনভেন্টরিতে কোনো একটা প্রোডাক্ট না থাকে, অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে ওটা সেল করতে পারে না, দের ইজ এ কন্ট্রোল মেকানিজম। সো এই যে ইনভেন্টরিতে আছে কি নাই, এই ইনফরমেশনটা হয়তো ট্রানজাকশনাল না, বাট কোলাবোরেশনাল। বাট একটা ভালো এমআইএস সিস্টেম যদি থাকে, যেখান থেকে ইনফরমেশন গুলো অলওয়েজ অ্যাভেলেবল, রিয়েল টাইম অ্যাভেলেবল, তখন এটা কোলাবোরেশনকেও হেল্প করে এন্টারপ্রাইজ ওয়াইড। So these are some roles that an MIS system plays in an organization. So এবার আসি রিপোর্টিং অল্টারনেটিভ। যখন আমরা এমআইএস থেকে মেইন পারপাসটা পাই হচ্ছে রিপোর্টিং, রিপোর্টিং অল্টারনেটিভ বিভিন্ন রকমের হতে পারে। স্ট্রাকচার রিপোর্টিং হতে পারে, যে এটা এমআইএস না, আমার ডেটা থেকে সবসময় রিপোর্ট বের করে অটোমেট করে তা না। মেবি ইটস এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমি হয়তো ম্যানুয়ালি প্রিপেয়ার করি বা অন্য কোনোভাবে প্রিপেয়ার করি, বাট আমি রেগুলার প্রিপেয়ার করি, আই প্রোভাইড দ্য রিপোর্ট। সো ইন প্লেস অফ ডেটার্স এমআইএস, ইট কুড বি আ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর ডেটার্স, যেটা আমি প্রিপেয়ার করে দিয়ে দিচ্ছি। এমআইএস হলে যেটা মোর সিস্টেম ড্রিভেন, যখন এমআইএস বলছি তখন দ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, the system itself generates and delivers the report in the right quantity, right time, right frequency, রাইট? আর এই জিনিসটা আমরা স্ট্রাকচার রিপোর্টিং এর মাধ্যমে রিপ্লেস করতে পারি। অল্টারনেট, যেখানে এমআই সিস্টেম নাই, সেখানে স্ট্রাকচার রিপোর্টিং দেখতে পাই আমরা। অ্যাডহক রিপোর্টিং বিভিন্ন সময় যখন প্রয়োজন, রেগুলারিটি থাকলো না, বাট ইটস এ রুটিন ডিসিশন মেকিং, প্রোগ্রাম ডিসিশন মেকিং, বাট যখন প্রয়োজন অ্যাডহক ভাবে রিপোর্টটা প্রিপেয়ার করা যায়। একই কথা, ড্যাশবোর্ডস অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন। অনেক ক্ষেত্রে আমরা এই এমআইএস সিস্টেম থেকে কি করি, বিভিন্ন প্যারামিটারে, যেমন কেপিআইস, একটা ডিপার্টমেন্টের কেপিআই হতে পারে, পার্সোনাল কেপিআই হতে পারে, একটা প্রজেক্টের কেপিআই হতে পারে, কি পারফরমেন্স ইন্ডিকেটর। যদি চারটা কেপিআই থেকে, এই চারটা কেপিআই রিপোর্টটাকে আমি রিপোর্ট আকারে না দিয়ে, এমআইএস রিপোর্ট আকারে না দিয়ে, উই কুড মেক ইট অ্যাভেলেবল এজ এ ড্যাশবোর্ড, অ্যাজ এ ভিজুয়ালাইজেশন, চার্ট করে সব সময় দেখা যাচ্ছে। অনেক সময় দেখবেন কল সেন্টার, এই ধরনের কোনো বিপিও কল সেন্টারে, কোনো কল সেন্টার তো আপনারা নিশ্চয়ই বোঝেন, যে যেখানে সবাই কল রিসিভ করে, কল রিসিভ এবং করার জন্য যেই অর্গানাইজেশনটা থাকে, একটা কল সেন্টারে গেলে অনেক সময় দেখবেন যে এই মুমেন্টে কল সেন্টারের ইউটিলাইজেশন কতটুকু, এফিসিয়েন্সি ঠিকমতো আছে কিনা, কেউ আসলে কল কি অনেক বেশি পরিমাণে আসতেছে কিনা, আমার কলের ক্যাপাসিটির চেয়ে, তখন ওয়েটিং এ কেউ আছে কিনা, কতজন আছে, এই জাতীয় কিছু বেসিক কেপিআইস, বেসিক স্ট্যাটিস্টিক্স করা হয়। কি দেখবেন কল সেন্টারের দেয়ালে দেয়ালে টিভি লাগানো থাকে, যাতে সব কল এজেন্টরা দেখতে পারে যে টেলিভিশনে দেখা যাচ্ছে এই মুমেন্টে লাইনে ওয়েট করতেছে হচ্ছে 16 জন, এটা কন্টিনিউয়াসলি বাড়তেছে। তখন যারা কল সেন্টারে কথা বলতেছেন এজেন্টরা, তারা তখন তাড়াতাড়ি ক্লোজ করার চেষ্টা করে, যাতে কিউটা ক্লিয়ার করা যায়, যাতে এই কাস্টমাররা ফেরত না যান। So এই যে জিনিসটা, এটা একটা এমআইএস এর রিপ্লেসমেন্ট, অল্টারনেটিভ ওয়ালবোর্ড ডিসপ্লে। So that actually is helping the whole organization or that particular team to visualize information to make routine decision. So that's a replacement or as kind of alternate of MIS. Drill down reporting. এমআইএস এর সাধারণত আমার যে ধরনের ইনফরমেশন প্রয়োজন, সে ধরনের ইনফরমেশন জেনারেট করে ডিটেইল সহ প্রোভাইড করা। সো আমার যদি এরকম রিপোর্টিং কোনো টুল থাকে, যেখান থেকে আমি রিপোর্ট পাচ্ছি এবং রিপোর্টটাকে আমি ডাবল ক্লিক করে ড্রিল ডাউন করতে পারি, অর্থাৎ তার এই রিপোর্টটার এই ভ্যালুটা কোথা থেকে আসলো, সেটাকে আমি আইডেন্টিফাই করার জন্য ড্রিল ডাউন বলে এটাকে, আমি ওইটা ডিটেইল লেভেলে যেতে পারি, তখন আমার এমআইএস এর নিডটা হয়তো সার্ভ হয়ে যায়। বাট সাধারণত এমআইএস দিয়ে এই কাজটা বেশি করা হয়। বাট স্টিল, যদি আমি এমআইএস না করে জেনারেল রিপোর্ট থাকে, যেখানে আমি আসলে ড্রিল ডাউন করতে পারি, সেটাও ক্যান বি অ্যান রিপোর্টিং অল্টারনেটিভ ফর ইন এমআইএস। এমআইএস এর রিপোর্টিং অল্টারনেটিভ এবং এমআইএস এর ভিতরে, সরি সরি আমি এই পার্সপেক্টিভটা মিস করে গেছি, ইটস এমআইএস এর ভিতরে হাউ উই গেট দ্য রিপোর্ট। সো ড্যাশবোর্ড ডেটা ভিজুয়ালাইজেশন এমআইএস এর ভিতরে আসতে পারে। এমআইএস দিয়ে আমরা অ্যাডহক রিপোর্টিংও করতে পারি, চাইলে স্ট্রাকচার রিপোর্টিং তো করি। ড্রিল ডাউন ফ্যাসিলিটিও, এই অপশনটা এমআইএস এর ভিতরে থাকতে পারে। আবার জেনারেল একটা ড্রিল ডাউন রিপোর্টও
could act as an MIS without being a full-fledged system. So that is the point. এবার আসি আমরা এমআইএস এবং ডিএসএস এর মধ্যে বেসিক পার্থক্যগুলা। যেমন হচ্ছে কি প্রাইমারি পারপাস, আমি আগেই আলোচনা করেছি ডিটেইলে যে রুটিন ডিসিশন মেকিং বা রেগুলার ডিসিশন মেকিং ইজ এমআইএস এর কাজ, অ্যানালিটিক্যাল টুল হিসেবে ইউজ করা হয়। এমআইএসটা আমরা সাধারণত অপারেশনাল প্রসেস হ্যান্ডলিং এর জন্য ইউজ করি, অর্থাৎ রেগুলার ডে টু ডে অপারেশন, মান্থ অন মান্থ, উইক অন উইক অপারেশনাল প্রসেস। আমার ডেট কালেক্ট করতে হবে, সো সেই কালেকশনের জন্য যে এটা একটা প্রসেস, এটাকে এনেবল করার জন্য উই জেনারেলি ইউজ এমআইএস ট্রানজাকশন রেগুলার। বাট ডিসিশন মেকিং উইথ অ্যানালিটিক্যাল টুল, যেখানে আমার অ্যানালাইসিসের প্রয়োজন হবে, সেইখানে স্ট্রেট ফরওয়ার্ড ইনফরমেশন দিয়ে ডিসিশন নেওয়া যাবে না, সেইখানে আমরা ইউজ করি হচ্ছে ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। টাইপস অফ বিজনেস, জেনারেলি টাইপস অফ ডিসিশন, স্ট্রাকচার রিপিটেটিভ ডিসিশন এমআইএস এ। আর যেখানে সেমি স্ট্রাকচার্ড বা আনস্ট্রাকচার্ড, আসলে এই মুভমেন্টে আমি জানি না এক্স্যাক্টলি ডিসিশন নিতে গেলে আমি কতগুলো ইনফরমেশন নিয়ে কাজ করব, কতগুলো প্যারামিটার ইনফরমেশন নিয়ে কাজ করব, আনস্ট্রাকচার্ড অবস্থায় আছে। সাধারণত ওই ধরনের সিচুয়েশনে এমআইএস উইল নট বি ইউজফুল, we will be using DSS in those aspects, in those scenarios. Focus, MIS এর ফোকাস থাকে হচ্ছে এফিসিয়েন্সি ইন অপারেশনস, আর ডিএসএস এর হচ্ছে কি ডিসিশন মেকিং কোয়ালিটি বা ইফেক্টিভনেস। কারণ কি আমি অ্যানালাইসিস যত ভালো, যত ডিপ করতে পারবো, যত ব্রড ডেটা নিয়ে করতে পারবো, তত অ্যাকিউরেট ডিসিশন মেকিং হবে, তত ডিসিশন মেকিং এর কোয়ালিটিটা এনহ্যান্স হবে। সো এমআইএস এর ফোকাস অন ইজ অন অপারেশনাল এফিসিয়েন্সি, যে আমি কত কম সময়ে বেশি ইনফরমেশন পাবো, তাড়াতাড়ি ডিসিশন নিতে পারবো। আর ডিএসএস এর অন দ্য আদার হ্যান্ড ইজ কত অ্যাকিউরেট ডিসিশন নিতে পারবো, দ্যাট ইজ দ্য ফোকাস। ডেটা প্রসেসিং, সাধারণত লার্জ ভলিউম অফ ডেটা ফ্রম ডেইলি ট্রানজাকশন এমআইএস ইউজ করে, অর্থাৎ রুটিন ট্রানজাকশন, রেগুলার ট্রানজাকশন থেকে লার্জ ভলিউম অফ ডেটা সে প্রসেস করে। আর ডিএসএস এর ক্ষেত্রে দ্য ডিসিশন মেকার ডিসাইডস যে সে কি ডেটা নিয়ে কাজ করবে, তাকে ইন্টারঅ্যাক্টিভ টুল দিয়ে দেওয়া হয়, এটাকে বলি আমরা ইটিএল। হ্যাঁ, এক্সট্রাকশন, ট্রান্সফার অ্যান্ড লোড, এই তিনটা কাজ করে, এক্সট্রাক্ট, ট্রান্সফার অ্যান্ড লোড। অর্থাৎ আমার ট্রানজাকশনাল ডেটাবেস থেকে এই বিআই সিস্টেমে বা ডিসটেন্স সাপোর্ট সিস্টেমে আমি ডেটা এক্সট্রাক্ট করি, ট্রানজাকশন ট্রান্সফার করি টু দ্য সিস্টেমে, এবং লোড করি আমার ডিসিশন মেকিং সিস্টেমে। এই কাজটাকে বলা হচ্ছে ইটিএল। এই কাজটাতে ইটিএল দিয়ে আমি কতটুকু ডেটা নিয়ে কাজ করব, আমার হয়তো 20 বছরের ডেটা আমার ট্রানজাকশন সিস্টেমে আছে, বাট আই অনলি নিড লাস্ট 3 ইয়ার্স ডেটা, সবকটা প্রোডাক্টের ডেটা আমার প্রয়োজন নেই, অনলি 2টা প্রোডাক্টের ডেটা প্রয়োজন, সবকটা থাকবে। তো এরকম যে জায়গায় এক্স্যাক্টলি কি ডেটা নিয়ে কাজ করব, সেটা আসলে ডিসিশন মেকার ডিসাইড করতেছে আগে। So যে কারণে এটা সবসময় লার্জ ভলিউম হবে না, সবসময় ডেইলি ট্রানজাকশন থেকে হবে না। আউটপুট, জেনারেলি এমআইএস প্রিডিফাইন্ড, যেটা 4 কলামের এমআইএস রিপোর্ট আমি পাচ্ছি, সেটা সারা জীবনই আসলে আমরা 4 কলামই দেখবো, বছর পর বছর। জেনারেলি ওখানে আমরা প্রতিনিয়ত চেঞ্জ করি না, যে আজকে 4 কলামে দিলাম, কালকে এটাকে একটু চেঞ্জ করে 5 কলামে একটা রিপোর্ট তৈরি করবে, এরকম সাধারণত আমরা করি না। যেটা 4 কলামে সেটা 4 কলামেই করি। সুতরাং আউটপুট ফরম্যাট, আউটপুটের যে ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো, যদি আমার মান্থলি কোনো একটা রিপোর্ট যায়, সেটা আমার মান্থলি যাবে, সেটা আমি কোনো কারণে মাস মিস করে আরেক জায়গায় দিব না, বা 1 মাসে 2 বার দিব না। সেগুলোর সাথে প্রিডিফাইন্ড আউটপুটটা। আর ডিএসএস এর ক্ষেত্রে ইটস অলওয়েজ অ্যাড হক, নিড বেসিস, যে এক্স্যাক্টলি কি প্রয়োজন। আমি একটা ডিসিশন নিতে চাই, আমার একটা হোয়াট ইফ অ্যানালাইসিস প্রয়োজন। হোয়াট ইফ অ্যানালাইসিস মানে কি, এইটা করলে কি হতো, ওই যে আমি আলোচনা করেছিলাম যে প্রোডাক্ট এ বি সি ডি, আমি যদি সি এর বদলে প্রোডাক্ট বি ফুল প্রডিউস করি, তাহলে কি হবে প্রোডাক্টিভিটির। আমি যদি বি আর সি যদি মিলিয়ে প্রডিউস করি, তাহলে কি হবে প্রোডাক্টিভিটি। সো হোয়াট ইফ অ্যানালাইসিস, সো এগুলো নিড বেসিসে। ইউজার টাইপ, ইউজার টাইপ জেনারেলি মিডল ম্যানেজমেন্ট এমআইএস ইউজ করে, রেগুলার মিড লেভেল ম্যানেজমেন্টে। আর এইটা সাধারণত সিনিয়র ম্যানেজমেন্ট, মিড ম্যানেজমেন্ট টু সিনিয়র ম্যানেজমেন্ট হচ্ছে ডিসিশন সাপোর্ট সিস্টেম ইউজ করে। এক্সাম্পল যদি বলি, ইআরপি সিস্টেমস ফর ইনভেন্টরি অ্যান্ড সেলস ট্র্যাকিং, যে আমি ইনভেন্টরি অ্যান্ড সেলস ট্র্যাক করতেছি, যেখান থেকে আমি ডিসিশন নিচ্ছি যে আমার সেলস কোথায় কম হচ্ছে, বেশি হচ্ছে, কোথায় বাড়াতে হবে, এফোর্ট কমাতে হবে, ফোকাস কি করতে হবে। আবার ডিএসএস এর ক্ষেত্রে এক্সেল, ট্যাবলু, এআই বেসড ফোরকাস্টিং, দিজ আর অল আমরা যেটা ডিসকাস করলাম। ট্যাবলু হচ্ছে কি একটা টুল, বিআই টুল, এরকম কগনোস বিআই টুল আছে, পেন্টাহো বিআই টুল আছে, বিজনেস অবজেক্ট বিআই টুল আছে, হাইপেরিয়ন বলে বিআই টুল আছে। সো দিস দের আর মেনি ওয়ার্ল্ড রিনাউন্ড বিআই টুলস, বিজনেস ইন্টেলিজেন্স বা ডিএসএস টুলস, যেগুলো সাধারণত আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করি।
ক্লিয়ার এই পর্যন্ত সবার? So এবার আসি আমরা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম ইজ এ সাবসেট অর এ স্পেশালাইজড অ্যাপ্লিকেশন সেট অফ, মানে যেটা ইজ স্টেমড ফ্রম বিজনেস ইন্টেলিজেন্স বা ডিএসএস। ডিএসএস এ যেমন আমরা অ্যাডহক ডিসিশন মেকিং করি, প্রয়োজন অনুযায়ী জিনিসপত্রকে হোয়াট ইফ অ্যানালাইসিস করি, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেমও আসলে আমাদেরকে একই জিনিস সাপোর্ট করে, বাট ইটস ইটস মোর ইউজার ফ্রেন্ডলি, মোর ইজিয়ার টু অপারেট ফর সিনিয়র লেভেল অফ ম্যানেজমেন্ট, এবং তাদেরকে হেল্প করে টু মেক ডিসিশনস অন ফান্ডামেন্টাল ডেটা বা ফান্ডামেন্টাল ইনফরমেশন বা খুব মেজর ইনফরমেশন প্যারামিটার। কিরকম? আমরা হয়তো একজন মিড লেভেল ম্যানেজমেন্ট, সে যখন একটা এফিসিয়েন্সি ডিসিশন মেকিং অ্যানালাইসিস করতেছে, যে আমি যে নর্থ বেঙ্গলের কথা বলছিলাম, যে কোন প্রোডাক্ট কোন চ্যানেলে কিরকম পারফর্ম করে কোন মাসে, প্যাটার্ন অ্যানালাইসিস করছে, সে হয়তো ওই লেভেল ডিটেইলে যাচ্ছে। বাট একজন এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেমে যিনি ইউজ করতেছেন, একজন সিনিয়র লেভেল স্ট্র্যাটেজিক লেভেল ডিসিশন মেকার, সে হয়তো দেখতে চাচ্ছে যে নর্থ বেঙ্গল মার্কেটে কোন 20% প্রোডাক্ট 80% প্রফিট কন্ট্রিবিউট করে। সো ইটস 80-20 রুল। সো এটা একটা ফিক্সড অ্যানালাইসিস, যে 80-20 রুলে তাকে জাস্ট দেখাচ্ছে সিস্টেম যে দিজ আর দ্য 20% প্রোডাক্টস দ্যাট কন্ট্রিবিউট ইন দ্য প্রফিট মার্জিন অর প্রফিটেবিলিটি ফর দ্য রিজিয়ন ইন 80% ওয়ে। সো এই যে একটা বড় অ্যানালাইসিস, এই ধরনের বড় ডিসিশন গুলা সাথে স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়ার জন্য সিনিয়র ম্যানেজমেন্ট থেকে নেওয়া হয়। সো এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম ইজ এ টাইপ অফ ডিএসএস যেটা ইজ স্পেশালি ডিজাইন টু বি ইউজড বাই সিনিয়র লেভেল লিডারশিপ to make decisions based on major information, not minor detailed information, major high level information. So decision making support সাধারণত EIS যেটা করে, আমরা প্রোভাইড করে রিয়েল টাইম অ্যাক্সেস টু হাই লেভেল সামারি, যেটা আমি একটু আগে বললাম, পারফরমেন্স ইন্ডিকেটরস, ডেটা ভিজুয়ালাইজেশন, একই ডিএসএস যা থাকে। অফার্স ড্রিল ডাউন ক্যাপাবিলিটিস, ইয়েস সিনিয়র ম্যানেজমেন্টে এটা খুব লাগে, যখন তারা দেখে যে ওকে এই 20% প্রোডাক্ট 80% কন্ট্রিবিউট করতেছে, তখন সে 20% প্রোডাক্টটা অনেক সময় দেখতে যেতে পারে যে 20% প্রোডাক্ট কি অল থ্রু দ্য ইয়ার কন্ট্রিবিউট করতেছে, নাকি কোনো একটা পার্টিকুলার সিজনে কন্ট্রিবিউট করতেছে এই জিনিসটা, এই রেজাল্টটা কি স্কিউড কিনা, কোনো একদিকে পুরো পোলারাইজড কিনা। সো স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এর জন্য লিডারদের এই ধরনের অ্যানালাইসিস দেখা প্রয়োজন। তখন এটাকে হয়তো ড্রিল ডাউন যখন আমি করছি, এটাকে ডিটেল নেক্সট লেভেল ডিটেলে যখন যাচ্ছি, তখন প্রবাবলি দ্য সিস্টেম ইজ হেল্পিং দ্য সিনিয়র লিডার টু সি এক্স্যাক্টলি এটা কি কারণে এই এভারেজে আসছে, কি কারণে এই অ্যানালাইসিস রেজাল্টে আসছে। সেখানে একটা এক্সাম্পল যেমন আছে যে সিইউ রিভিউইং সেলস ট্রেন্ড অ্যান্ড ফাইন্যান্সিয়াল সামারিজ ফর মেকিং কুইক স্ট্র্যাটেজিক বিজনেস অ্যাডজাস্টমেন্ট, যে উদাহরণটা আমি দিলাম, দ্যাট ক্যান বি অ্যাপ্লিকেবল ফর দিস এক্সাম্পল। দেন আমরা বলছি হচ্ছে গিয়ে এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টালস। একটাকে বললাম আমি এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম, বলছি এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল। যখন আমি বলছি পোর্টাল, ইটস পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন সিস্টেম যেটা is meant to be used from outside the organization to get access to inside information. অর্থাৎ ধরেন একটা অর্গানাইজেশনে there is a ERP application. ERP application contains all internal information. এখন someone for making decision needs to have access to certain level of data or information from the system, কিন্তু তাকে অ্যাক্সেসটা করতে হবে বাইরে বসে, অর্থাৎ অর্গানাইজেশনের যে সিকিউরড নেটওয়ার্ক আছে সেই সিকিউরড নেটওয়ার্কের বাইরে। তখন এই ইনফরমেশনটা তো কনফিডেন্সিয়াল ইনফরমেশন, ইট হ্যাজ টু বি ডেলিভার্ড ইন এ সিকিউরড ওয়ে। সেই ক্ষেত্রে উই সি দিস পোর্টালস। জেনারেলি আমরা পোর্টাল দেখতে পাই যেখানে পোর্টালটি ইজ মেন্ট টু বি অ্যাক্সেসড ফ্রম আউটসাইড দ্য অর্গানাইজেশন নেটওয়ার্ক উইথ অথেন্টিকেশন টু সিকিউর করার জন্য, এবং ভিতরে ঢোকার পরে আমি ভিতরে যে এমআইএস বা টিএসএস এই সিস্টেমটাকে অ্যাক্সেস করতে পারি, ওখান থেকে ইনফরমেশন নিতে পারি। সো এই যে অ্যাক্সেসের যে মেথোডোলজি, অর্থাৎ বাইরে থেকে অর্গানাইজেশন নেটওয়ার্কের বাইরে থেকে ভিতরের ইনফরমেশনকে অ্যাক্সেস করার জন্য যে ফ্যাসিলিটিটা ফিচারটা, এটাকে আমরা বলি পোর্টাল। সো এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল হচ্ছে কি এন্টারপ্রাইজ ওয়াইড
পুরো অর্গানাইজেশনের যত ধরনের ইনফরমেশন, ক্রস ফাংশনাল ইনফরমেশন আছে, সব ইনফরমেশনকে অর্গানাইজড ওয়েতে কনসলিডেটেড আকারে যদি অ্যাক্সেস করার সুযোগ তৈরি করা হয়, তখন এটাকে বলা হয়, আমরা এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল বা ইআইপি। যেটার এক্সাম্পল হচ্ছে, একটা ইউজেজ এক্সাম্পল, এ মার্কেটিং ম্যানেজার ইউজিং অ্যান ইআইপি to track customer engagement data from multiple channels, CRM, social media, to make informed campaign decision। অর্থাৎ সে একসাথে ওই পোর্টালের থ্রু দিয়ে, ইআইপির থ্রু দিয়ে, সে কল সেন্টারের ডেটা, সিআরএম এর ডেটা, সেলস এর ডেটা কম্বাইন করে কনসলিডেটেড আকারে সে দেখতেছে। তখন আমরা এটাকে বলছি ইনফরমেশন পোর্টাল। অর্থাৎ এটা এনেবল করছে টু কনসলিডেট ডেটা অ্যান্ড ক্রিয়েট আ সিঙ্গেল ভিউ। এরপরে আসি আমরা হচ্ছে গিয়ে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা এর আগে আলোচনা করেছিলাম বোধহয়, যে ডিসিশন মেকিং সাধারণত আমরা বেস করি কিসের উপরে? ইনফরমেশনের উপরে। বাট অনেক সময় আমরা সব সময় একটা ডিসিশন নেওয়ার জন্য ইনফরমেশন অ্যানালাইসিস করে বের করি না। অনেক সময় ইনফরমেশন রিপিটেডলি ইউজ করতে করতে এটার প্যাটার্নটা যখন বের হয়ে যায়, বা এটা একটা ফিক্সড প্যাটার্ন তৈরি হয়, তো এই টাইপের ইনফরমেশন যদি থাকে এই ডিসিশন নেওয়ার জন্য, এক্স টাইপের ডিসিশন নেওয়ার জন্য এ টাইপের যদি ইনফরমেশন থাকে, তাহলে আমরা জানি সব সময় এটা এই জেড টাইপের ডিসিশন নিতে সাহায্য করবে। হুম, এই টাইপের আউটপুট হবে। দিস বিকামস আ নলেজ। কিরকম? আমি একটা এক্সাম্পল অনেক সময় ইউজ করি, যে দোকানে যখন এই সিজন চেঞ্জ হয়, তখন দোকানিরা শীতের কাপড় তুলবে না দোকানে, না গরমের কাপড় তুলবে, এই ডিসিশনটা নেওয়ার জন্য দে ডোন্ট রিলাই অন ইনফরমেশন, they rely on their knowledge. That knowledge was generated, developed through repeated use of information। যে কখন কোন মাসে, বাংলাদেশের কনটেক্সটে কোন মাসে শীত আসে, কখন থেকে মানুষ কি ধরনের কাপড় কেনা স্টার্ট করে, কি ধরনের কাপড় স্টপ করে কেনা, এই নলেজটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি নলেজ, তাই না? ঠিক সেরকম হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে দেয়ার উইল বি নলেজ, গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে দেয়ার উইল বি নলেজ, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে দেয়ার উইল বি নলেজ, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে দেয়ার উইল বি সার্টেন নলেজ। এখন এই নলেজ গুলা সাধারণত কি হয়, এফিশিয়েন্ট ডিসিশন মেকিং এর জন্য আমরা চেষ্টা করতে হবে যত এরকম ইনফরমেশন প্রসেসিং কে আমরা যদি নলেজে কনভার্ট করতে পারি এবং সেটাকে যদি রিইউজেবল করতে পারি অর্গানাইজেশনে, সেই ক্ষেত্রে দ্য অর্গানাইজেশন ডিসিশন মেকিং প্রসেস বিকামস মোর এফিশিয়েন্ট। যে সিস্টেমগুলা আমাদেরকে, আমরা যে সিস্টেমগুলো ইউজ করি সাধারণত এই নলেজ গুলাকে ক্যাপচার করতে, স্টোর করতে, অ্যান্ড প্রয়োজন অনুযায়ী এটাকে অ্যাক্সেস দিতে, সো দ্যাট দ্য নলেজ ক্যান বি ইউজ টু মেক ফার্দার ডিসিশনস, তখন এই সিস্টেমগুলোকে বলি আমরা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সো নলেজ ক্যান বি, আমি তো বললাম, ফাংশনাল নলেজ হতে পারে, ডিসিশন মেকিং নলেজ হতে পারে, নাম্বারস নলেজ হতে পারে, বাট এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। যেমন হচ্ছে গিয়ে আমি আমার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই আমার এক্সপিরিয়েন্স থেকে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেক আগে, 2000 আর্লি 2000-এ আমি কাজ করতাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে, বড় মাল্টিন্যাশনাল, যেখানে উই হ্যাড আ সিস্টেম কল্ড আইএমএসএস, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমস অ্যান্ড স্ট্যান্ডার্ডস। এই সিস্টেমটা গ্লোবালি এই 150 কান্ট্রি থেকেই এটাকে সব সময় রেগুলারলি আপ টু ডেট রাখা হতো। এই সিস্টেমটার ভিতরে প্রত্যেকটা পার্সনের রোল অনুযায়ী, আমার তখন যে রোল ছিল, যে জব ডেসক্রিপশন ছিল, আমার জব ডেসক্রিপশনের মধ্যে লেখা থাকছিল যে এই সিস্টেম থেকে কোন, আমার ছিল হচ্ছে 74 চ্যাপ্টার্স, 74টা চ্যাপ্টার সিলেক্ট করা ছিল যে আমার জবটাকে ভালোভাবে পারফর্ম করার জন্য এই 74টা চ্যাপ্টার আমার রেগুলারলি পাস করতে হবে। এবং এই আইএমএসএস টা মেনটেন করার জন্য গ্লোবালি এবং প্রত্যেক কান্ট্রিতে দেয়ার ওয়্যার টিম মেম্বার্স, ডেডিকেটেড টিম মেম্বার্স এমপ্লয়েড টু মেনটেন দিস নলেজ বেস সিস্টেম। ওই সিস্টেমে এমন ভাবে নলেজ গুলা ছিল, যেমন আমার জন্য হয়তো কোনো ক্ষেত্রে নেগোসিয়েশন ইজ এ স্কিল দ্যাট মাই জব রিকোয়ার্ড। সেক্ষেত্রে নেগোসিয়েশন করতে গেলে নেগোসিয়েশনের 1 2 3 4 5 6 কি হবে, কি স্ট্যান্ডার্ড আমরা নেগোসিয়েট করবো, ওখানে কি কি এথিক্যাল স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, কি কি জিনিস করতে পারবো আমি, কি কি জিনিস করতে পারবো না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি কি জিনিস, কোড অফ এথিক্স কি কি থাকবে ওখানে, এই যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটা ওই চ্যাপ্টার গুলোতে লেড আউট করা আছে। যার ফলে কি হচ্ছে, আমি যখন একটা ডিসিশন মেক করতে যাচ্ছি, আমি যখন একটা নেগোশিয়েট করতে ঢুকতেছি, তখন আমি ওখানে কিছু ডিসিশন নেব, আই এম গাইডেড বাই দোজ নলেজ।
সো এইটা যেমন আমি নিজে ইউজ করছি নলেজটা, একজন হিউম্যান ইউজ করছে, সেই ক্ষেত্রে নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ আমাকে হেল্প করছে। বাট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম ক্যান ভেরি ওয়েল বি অলসো এইরকম যে আমি যখন একটা ট্রানজাকশন করতে যাচ্ছি, কোনো একটা ডিসিশন নিতে যাচ্ছি, তখন সে ডাইরেক্টলি আমাকে নলেজটা সাপোর্ট করে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা অ্যাপ্লিকেশন এটা ইমপ্লিমেন্ট করেছিলাম আমার একটা ভেঞ্চারে, এটা মেডিকেল ভেঞ্চার হেলথ কেয়ারের। সেখানে ডাক্তারদের জন্য প্রেসক্রিপশন অটোমেশন সফটওয়্যার অনেকে করে দেন, ইএমআর সফটওয়্যার। এই ইএমআর এর সাথে আমি যেটা করেছিলাম, আহ ব্রিটিশ একটা প্ল্যাটফর্ম আছে বিএমজে, হ্যাঁ, ব্রিটিশ মেডিকেল জার্নাল বলে এটাকে। বিএমজি এর একটা সাব উইং আছে যেখানে, যেটা নাম হচ্ছে বিপি, বেস্ট প্র্যাকটিস। ওরা যেটা করে, বিএমজি হচ্ছে ওয়ার্ল্ডের অলমোস্ট সেকেন্ড লার্জেস্ট মেডিকেল জার্নাল পাবলিকেশন। যত ক্লিনিক্যাল ইনফরমেশন নিউজ হয়, ইনভেনশন হয়, নতুন প্র্যাকটিস আসে, তারা এটা পাবলিশ করে। So তারা শুধু পাবলিশ করেই শেষ নয়, তারা যেটা করে, এটা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম পার্টটা একটা ক্রিয়েট করেছে, বিপি বলে, বিজনেস বেস্ট প্র্যাকটিস। তারা যত জায়গায় যত ইনভেনশন, ইনোভেশন, মেডিকেল সায়েন্সের অ্যাচিভমেন্ট অ্যান্ড নতুন রিয়ালাইজেশন, লার্নিং যত থাকে বিভিন্ন কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে ওরা সবকিছুকে ডেটা আকারে, স্ট্রাকচার ডেটা আকারে এই বেস্ট প্র্যাকটিস প্ল্যাটফর্মটাতে সবকিছু স্টোর করা শুরু করে। যার ফলে এই বেস্ট প্র্যাকটিসটা এক্স্যাক্টলি জানে যে এই মোমেন্টে সে ইউএসএ তে একটা রিসার্চে দেখা গেছে যে ডায়াবেটিক পেশেন্টদেরকে যদি এই টাইপের মেডিসিন দেওয়া হয়, তার সাথে যদি এই টাইপের ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয় বা ফুড সাজেস্ট করা হয়, যে খাওয়া দাওয়াটা এইভাবে সাজেস্ট করা হয়, তাহলে এটার ওষুধের ইফেক্ট এত% বেড়ে যায়। এই যে বেস্ট প্র্যাকটিসটা, এই যে নলেজটা ওখানে স্টোর করা, এই নলেজটা যখন ডাক্তাররা ইউজ করার সুযোগ পায়, তখন আউটকাম বেটার হয়, তাই না, ডিসিশন মেকিং। তো আমি যেটা করেছিলাম যে আমি ইএমআর সফটওয়্যারের সাথে এই বিএমজি এর সাথে একটা এগ্রিমেন্ট করেছিলাম। এটা এপিআই বলে, এটাকে মানে সফটওয়্যার টু সফটওয়্যার কানেক্টিভিটি। এপিআই দিয়ে বিএমজি এর বেস্ট প্র্যাকটিস থেকে আমি আমার ইএমআর সফটওয়্যারের প্রেসক্রিপশনের পাশাপাশি অলওয়েজ বেস্ট প্র্যাকটিস গুলো, রেলেভেন্ট বেস্ট প্র্যাকটিস যাতে আসে ডাক্তারের জন্য, এটা ব্যবস্থা করে দিয়েছিলাম। যেখানে একজন ডাক্তার প্রেসক্রিপশন যখন করতেছে, তখন ওই বেস্ট প্র্যাকটিস অ্যাপ্লিকেশনটা পাশাপাশি তাকে গাইড করতেছে যে আপনি ডক্টর, ইউ আর সাজেস্টিং দিস 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 মেডিসিন, আপনি আবার নিচে এই টাইপের মেডিসিন সাজেস্ট করেছেন, হয়তো কাশির জন্য একটা মেডিসিন সাজেস্ট করেছেন, আবার তার শ্বাসকষ্ট যাতে না হয়, তার কফটা যাতে লিকুইডেট হয়, সেজন্য একটা মেডিসিন সাপোর্ট করে সাজেস্ট করেছেন। বাট এই দুইটার কম্বিনেশনের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট আছে যেটা কমন, যেটা ডাবল হয়ে যাচ্ছে। সো বেটার এমন একটা ভ্যারাইটি অফ ওষুধ সাজেস্ট করা ফর কফ গলার জন্য, যেটার মধ্যে ওই একই কম্পোনেন্ট নাই, ডিফারেন্ট কম্পোনেন্ট আছে। সো এই যে জিনিসটা ডাক্তারকে সাজেস্ট করতেছে, হাইলাইট করে দিচ্ছে, দিস ইজ আ ভেরি ক্লাসিক এক্সাম্পল অ্যান্ড ভেরি ইফেক্টিভ এক্সাম্পল, পাওয়ারফুল এক্সাম্পল অফ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সেই নলেজটা যখন ওখানে বিল্ট ইন আছে, সে নলেজটা দিয়ে ফাংশনাল ডিসিশন মেকিং এ সে ইমপ্রুভমেন্ট আসতেছে। সো দিস ইজ মোর লেস নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সো এইখানে আসলে এটা ফ্যাসিলিটেট করে ইনফরমেশন শেয়ারিং অ্যাক্রস ডিপার্টমেন্ট, ইমপ্রুভিং কোলাবোরেশন অ্যান্ড ইনোভেশন। এমপ্লয়ি ক্যান অ্যাক্সেস বেস্ট প্র্যাকটিসেস, কেস স্টাডিজ, এক্সপার্ট নলেজ, যেটা আমি বললাম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। তো এই যে নলেজ গুলো সে ইয়ে করতে পারে, বেটার সবই আলটিমেটলি ইনফর্মড ডিসিশন মেকিং কে সাপোর্ট করার জন্য, বেটার ডিসিশন মেকিং কে সাপোর্ট করার জন্য। Encourages organizational learning by allowing decision makers to learn from past projects. নতুন করে ভুল করে শেখার প্রয়োজন নেই, পাস্ট প্রজেক্টে কোন জায়গায় ভুল হয়েছিল, সেটার জন্য আমাদের কি কনসিকুয়েন্স হয়েছিল। If that is captured as a knowledge and one can review that before making a decision in a project, then the project becomes more effective and efficient, right? So এইগুলো হচ্ছে কি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যানাদার সিস্টেম যেটা ডিসিশন মেকিং এর সাথে সম্পর্কিত, যে আমরা ইনফরমেশন থেকে না, নলেজ থেকে ডিসিশন নেব, যাতে ডিসিশন বিকামস মোর এফিশিয়েন্ট। এবার একটা সাবজেক্ট, দিস আর মোর টেকনিক্যাল, দুইটা এখন যে দুইটা আলোচনা করবো, নিউরাল নেটওয়ার্ক এন্ড ফাজি লজিক, এগুলো হচ্ছে মোর টেকনিক্যাল অ্যালগোরিদমস। বাট এখনকার ডিসিশন মেকিং প্রসেসে যে সিস্টেমগুলো ইনভলভ থাকে, তাদের মধ্যে এই টেকনোলজি অ্যালগোরিদম গুলাকে ইনক্লুড করাতে ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি বেটার হয় সিস্টেমের। ওকে, নিউরাল নেটওয়ার্ক কি? নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কি এমন পয়েন্ট অফ, এমন একটা অ্যালগোরিদম থেকে তৈরি করা, এমন একটা অ্যালগোরিদম যেটা আসলে অনেকটা মানুষের মতো চিন্তা করার চেষ্টা করে। মানুষের মতো চিন্তা করার চেষ্টা মানে এই না
আমি কতক্ষণ আগে ক্লাসে একটা কথা বলছিলাম যে মানুষ 360 ডিগ্রি বা মাল্টিপল ডোমেইনের ফাংশনাল নলেজ পজেস করে এবং কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে থাকে, সব রকমের লার্নিং তার হতে থাকে। হ্যাঁ, আমি যেই প্রফেশনেই থাকি, যত বড় পজিশনেই থাকি, স্টিল মাই লার্নিং ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ, আমি যেমন কালকে একটা কাজ করতেছিলাম যে আমার ডাইনিং টেবিলে মার্বেল টপ ওখানে দাগ পড়ে গেছে, তো আমার ভাই বলতেছিল যে এটা দাগটা কিভাবে তোলা যায়। কারণ আমি যতবারই দেখছি কিছু একটা দিয়ে চেষ্টা করছি, পানি দিয়ে, স্পিরিট দিয়ে হচ্ছে না, অ্যালকোহল প্যাড দিয়ে কোনোভাবে তোলা যাচ্ছে না। So, ওই সিম্পল জিনিসটা আই লার্নড ইয়েস্টারডে যে ওটা কিভাবে দাগটা তুলতে হবে। So, despite of my role being a CEO in some organization অথবা অন্য কোনো জায়গায়, আমি অন্য কোনো নলেজের প্রসেস করি, আমি কিন্তু ওই জিনিসও একটা শিখে নিচ্ছি। হিউম্যান ইজ ভেরি ভার্সেটাইল, the লার্নিং ক্যাপাবিলিটি দিক থেকে, and that is why we are human, that is why we are human being. So মেশিন সাধারণত ওইভাবে লার্ন করতে পারে না, বাট স্টিল আমরা এখানে নিউরাল নেটওয়ার্ক যখন বলছি তখন আমরা এই অ্যাপ্রোচের কথা চিন্তা করছি যে একজন মানুষ সাধারণত কি করে, সে প্যাটার্ন রিকগনাইজ করে। যেমন আমি যে ক্লিনিং এর এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভেরি সিম্পল এক্সপিরিয়েন্স। ক্লিনিং এর এক্সপিরিয়েন্স থেকে আমি কি করলাম, একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল দিয়ে ক্লিন করা, রাব করার চেষ্টা করলাম, হলো না। চামচ দিয়ে ঘষার চেষ্টা করলাম, দেখি মার্বেলের উপরে দাগ পড়ে যায়। আবার স্পিরিট দিয়ে করলাম, দেখি যখন ঘষি তখন সুন্দর, কিচ্ছু দেখা যায় না, বাট একটু পরে স্পিরিটটা শুকালেই সেই আগের মতো জায়গায়। কিন্তু এই যে আমি মাল্টিপল টাইম একটা জিনিস করে একটা ট্রেন্ড, একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে হোয়াট আউটপুট ইট ইলস, দ্যাট ইজ সামথিং ফ্রম দ্যাট উই লার্ন। অ্যান্ড নেক্সট টাইম আমি একই রকম টেবিলে যদি আরেকটা দাগ দেখি, আমি স্পিরিটের অ্যালকোহল প্যাড দিয়ে করবো না, বিকজ আই হ্যাভ সিন দ্য প্যাটার্ন অ্যান্ড হ্যাভ ইনক্লুডেড দ্যাট ইন মাই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। মানুষ হচ্ছে এই টাইপের জিনিস, যে ওই ন্যাড়া একবারই বেলতলায় যায়, যে বাগধারাটা আছে, যে একই ভুল মানুষ বারবার সাধারণত করে না, করলে আমরা তাকে ক্রিটিসাইজ করি, বোকা বলি, রাইট, আনস্মার্ট বলি, সে একই ভুল বারবার করে। বিকজ মানুষ হ্যাজ দ্যাট ক্যাপাসিটি টু আইডেন্টিফাই প্যাটার্ন, রিকগনাইজ প্যাটার্নস অ্যান্ড কমপ্লেক্স ডেটা মাল্টিপল প্যারামিটার থেকে লার্ন করার তাদের পসিবল। সো নিউরাল নেটওয়ার্ককে ডিজাইন করা হয় টু বি এবল টু লার্ন বেটার, ফাস্টার, কুইকার, মাল্টিপল জায়গা থেকে একসাথে। ওকে, সো এই অ্যাপ্রোচে যখন আমরা ডেটা ক্যাপচার করতে থাকি, এই অ্যাপ্রোচে যখন নলেজ বেস তৈরি করতে থাকি, তখন এই পার্টিকুলার অ্যালগোরিদমটাকে আমরা বলেছি নিউরাল নেটওয়ার্ক ইউজ করা। সে মাল্টিপল ডেটা পয়েন্ট, ডেটা সোর্স থেকে ডেটা নিয়ে শেখার চেষ্টা করে, অ্যানালাইসিস করে, প্যাটার্ন অ্যানালাইসিস করে। সাধারণত আমরা এই ধরনের জিনিস বিজনেসে কি ইউজ করি, যেমন কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস। এখন একটা কাস্টমার বিহেভিয়ারের মধ্যে তো নানান জিনিস থাকে, কারণ আমার যদি 1,000 কাস্টমার নিয়ে আমি অ্যানালাইসিস করি, 1,000 কাস্টমারের মধ্যে আমি, ইট মে বি পসিবল যে 700 ডিফারেন্ট টাইপ অফ বিহেভিয়ার পাবো ইন টার্মস অফ হাউ দে সিলেক্ট দেয়ার প্রোডাক্ট, হাউ দে ব্রাউজ দেয়ার প্রোডাক্ট, হাউ দে পে ফর দেয়ার প্রোডাক্ট, how sensitive are they for the price, about the price, what kind of color they choose or prefer, what matters more, service or the product quality. সো এই যে জিনিসগুলো, বিহেভিয়ার গুলা, এইগুলো নানান কম্বিনেশনে, পারমুটেশন কম্বিনেশনে, হাজার হাজার পারমুটেশন কম্বিনেশন হতে পারে। আর যদি মানুষ যেমন একটা প্যাটার্ন অ্যানালাইসিস করতে পারে, একটা দোকানি, সাকসেসফুল দোকানি কখন হয়, যখন সে বোঝে যে তার কাস্টমাররা কি ভালোবাসে, তার কাস্টমাররা কিভাবে হলে সবচেয়ে বেশি পরিমাণ কেনে বা দোকানে স্টিক করে, তার কাছে বারবার ফেরত আসে, এগুলো বুঝে ফেলে না? ইভেন দোকানে একটা পিচ্চিও অনেক সময় বুঝে ফেলে, বিকজ দে আর হিউম্যান। তারা কি করে, এই প্যাটার্ন গুলো কন্টিনিউসলি অ্যানালাইসিস করতে থাকে, স্ট্রাকচার করতে থাকে এবং ক্যাপচার করতে থাকে। সেম ওয়েতে কোন একটা পার্টিকুলার ফাংশনাল ডোমেনে যখন সিস্টেম এভাবে কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস করতেছে, তখন আমরা এটাকে বলি নিউরাল নেটওয়ার্ক দিয়ে কাজ করতেছে। ফ্রড ডিটেকশন, প্রত্যেকটা ই কমার্সে বা এই যে এমএফএস ব্যাংকিং, যেখানে অনলাইন ব্যাংকিং হয়, সেখানে দের ইজ এ ফ্রড, পসিবিলিটি অফ ফ্রড। এই ফ্রডটার সময় মানুষ কি কি ভাবে চিন্তা করতে পারে, কি কি ধরনের ফ্রড অ্যাটেম্পটস আমরা দেখলাম, ওখান থেকে লার্ন করার সুযোগ থাকে, ওইখান থেকে একটা নলেজ বেস তৈরি করার সুযোগ থাকে, যাতে ফ্রডটাকে প্রোটেক্ট করা যায় পরবর্তী ফ্রড গুলাকে। প্রেডিক্টিভ মেনটেন্যান্স, একটা মেশিন, ওকে, আমরা মেনটেন করে যাচ্ছি কোয়ার্টারলি, বাট আমরা জানি যে একটা মেশিন সাধারণত গরমকালে বেশি নষ্ট হয় না, শীতকালে কম নষ্ট, বেশি নষ্ট হয়। সো এই পার্টিকুলার মেশিনটা যখন একটা প্যাটার্নটা অ্যানালাইসিস করবো,
আবার আমরা একবার সার্ভিস করলে দেখা যায় 4-5 মাসের আগে কোনো ডিস্টার্ব করে না, এফিসিয়েন্সি ঠিক থাকে। কিন্তু সার্ভিস বাদ দিলে দেখা যায় যে এই ডিউরেশনটা আরো কম সময়ের মধ্যেই মেশিনটা সমস্যা করা শুরু করে। এই যে প্যাটার্ন অ্যানালাইসিস, এখান থেকে নলেজ বেস তৈরি করা এবং ডিসিশন নেওয়া, দ্যাট ইজ অলসো এই স্টাইলটাকে আমরা বলছি নিউরাল নেটওয়ার্ক। So, যে কোনো analysis which involves recognition of patterns and considering that pattern as a knowledge and using that knowledge for further decision making, then we call this approach as neural network. বোঝা গেছে? সো ফাজি লজিক হচ্ছে গিয়ে, এটাও এগেইন, এটাও আসলে ডিসিশন মেকিং কে আরো বেটার করার জন্য ইউজ করা হয়। ফাজি লজিক এগেইন ইজ কাইন্ড অফ অ্যান অ্যালগোরিদম, একটা পার্টিকুলার ওয়ে অফ প্রসেসিং ইনফরমেশন। কিন্তু ফাজি লজিকের বেসিক হচ্ছে গিয়ে হিউম্যান ব্রেইন যেমন সবকিছু সবসময় একদম 100% ক্লিয়ার না থাকলেও হিউম্যান ব্রেইন ক্যান আন্ডারস্ট্যান্ড প্যাটার্নস, অ্যানালাইজ ইট অ্যান্ড মেক ডিসিশনস, ক্যান টেক রিস্ক। বাট একটা কম্পিউটার ইন জেনারেল, একটা সফটওয়্যার সাধারণত তার একদম অ্যাবসলিউট ক্ল্যারিটি না থাকলে, তার ভিতরে একদম ক্লিয়ার অ্যান্ড প্রত্যেকটা ডেটা যদি ভেরি স্পেসিফিক না হয়, সেক্ষেত্রে তার জন্য ওই ডিসিশন নেওয়াটা পসিবল হয় না জেনারেলি। সে জেনারেলি ওয়েট করে যে এটার জন্য আমার এনাফ ডেটা নেই। এটা হচ্ছে জেনারেল অ্যালগোরিদম। বাট ফাজি লজিক অ্যাকচুয়ালি একটা ডিসিশন মেকিং সিস্টেম, একটা একটা প্যাটার্ন নিয়ে আসে, একটা অ্যালগোরিদম নিয়ে আসে, যে অ্যালগোরিদমটা ইস প্রবাবিলিটি, টেন্ডেন্সি, এই পসিবিলিটি, এই টাইপের অ্যানালাইসিস করতে পারে, যার ফলে আমার 100% ডেটা ক্লিয়ার ভাবে স্পেসিফিক না হলেও সে এইটা থেকে একটা ট্রেন্ড প্যাটার্ন প্রজেকশন করে দেন ওইটার উপরে বেস করে ডিসিশন নিতে পারে বা ডিসিশন দিতে পারে, সাজেশন দিতে পারে। এই ধরনের জিনিস ডিসিশন সাপোর্ট সিস্টেমে আমরা নর্মালি কি করব, জেনারেল ডিসিশন সাপোর্ট সিস্টেমে একদম এক্স্যাক্টলি ডেটা যা অ্যাভেলেবল আছে, যা ফ্যাক্টস, তার থেকে নিয়েই আমরা অ্যানালাইসিস করে পার্সেন্টেজে হোক, ছোট থেকে বড় হোক, বড় থেকে ছোট, হোয়াট এভার প্যারামিটার আমি আউটপুট সাজাই, ওইভাবে করে আমি এক্স্যাক্ট ডিসিশনে পৌঁছানোর চেষ্টা করবো। বাট সব সময় সব ধরনের এখন মডার্ন ওয়ার্ল্ডে, স্পেশালি ইন এরা অফ বিগ ডেটা, we are unable to kind of ensure that we have every piece of data telling us the exact story that it's supposed to tell. অনেক জায়গায় অ্যাম্বিগুইটি থাকে, ইনকমপ্লিটনেস থাকে, লিমিটেশন থাকে। সেই ক্ষেত্রে ফাজি লজিকের অ্যালগোরিদম যদি ইউজ করা হয় ডিসিশন সাপোর্ট সিস্টেমে, তারা যতটুকু অ্যাভেলেবল তার থেকে প্রজেক্টেড ডেটা বের করতে পারে। তারা এইখান থেকে অ্যানালাইসিস করে বের করতে পারে হোয়াট ইজ মোর প্লসিবল, হোয়াট ইজ মোর পসিবল, হোয়াট ইজ মোর লাইকলি টু হ্যাপেন। তো এই টাইপের অ্যানালাইসিসকে আমরা বলেছি ফাজি লজিক। সো এইটা এখনকার যে মডার্ন ডিসিশন সাপোর্ট সিস্টেমে প্লেজ অফ ভাইটাল রোল। যেখানে আমরা কাস্টমার সার্ভিসে আমরা এখানে একটা এক্সাম্পল বলতে পারি যে সে ফাইন্যান্সিয়াল মডেলে আমার এইটাকে রিস্ক অ্যাসেসমেন্ট করা, যে আমি একটা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, ইনভেস্টমেন্টটা কতটুকু রিস্কি হতে পারে, সেটা সংক্রান্ত হয়তো এক্সাক্ট সমস্ত ডেটা সব নাও থাকতে পারে, বাট সে দেখতে পারে, একটা প্যাটার্ন অ্যানালাইসিস করতে পারে যে যতটুকু ডেটা আছে ততটুকুর মধ্যে আসলে এটা কতটুকু রিস্ক ডিনোট করে, আরো কি কি জিনিস আমি যদি কো রিলেট করি তাহলে কি করে। সো এই অ্যানালাইসিস গুলো করার মাধ্যমে সে একটা গ্যাস করতে পারে, একটা এস্টিমেট করতে পারে। So, তাতে আমার রিস্কটা একটা এস্টিমেটেড রিস্ক থাকে। কাস্টমার সার্ভিস অটোমেশন, যেটা হয় যে এখানে অনেক ক্ষেত্রে চান্স নেয় যে আমি ওকে, সে যদি, যেমন আপনাকে এক্সাম্পল দিই, এখন যেমন আইভিআর আমরা বলি, ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স, যেখানে আমরা সাধারণত এইটা হলে 1 চাপুন 2 চাপুন 3 চাপুন বলি। আবার টেলিমার্কেটিং কলে আমরা কি করি, একটা টেলিমার্কেটিং কল করতেছি, আমার ইউজারকে একদম ডাইরেক্ট 1 to 1 ডাইরেক্ট সেলিং এর চেষ্টা করি, পুশ সেলিং এর চেষ্টা করি। এখন মডার্ন টেলিমার্কেটিং অনেক সময় এরকম করা হয় যে সবাই তো কলটা ধরবে না, সবাই আসলে তার প্রয়োজন নাই, সে হয়তো কল কেটে দিবে, বা সে হয়তো বলবে আমার প্রয়োজন নাই। তো তার জন্য আমার একটা হিউম্যান এজেন্ট যদি কন্টিনিউয়াসলি আমি এঙ্গেজ রাখি এবং সে বসে থাকে এবং তাকে যদি ওখানে এঙ্গেজ, দ্যাট মাইট বি এক্সপেন্সিভ।
অনেক সময় কি করা হয়, প্রথম কথাটা যে অফারটা, এটা রেকর্ডেড একটা ভয়েসে একটা অটোমেটেড ফোন কল করা হয় কোনো কোম্পানি থেকে। অটোমেটেড ফোন কলটা আমি যখন ধরলাম এজ এ ইউজার, এজ এ রিসিভার, আমি হয়তো শুনতেছি যে ওরা আমাকে বলতেছে যে একটা ফ্ল্যাট আমি কিনতে ইন্টারেস্টেড কিনা বা কিনা। তখন আমি হয়তো রেসপন্ড করব যে না, আমি ইন্টারেস্টেড না, সরি, ঠিক আছে, আমার দরকার নেই, প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। ইট কুড বি মাই রেসপন্স। আমার রেসপন্সটা হতে পারে যে আচ্ছা, আপনাদের এই এলাকায় কি ফ্ল্যাট আছে নাও। যদি ওই পাশের সিস্টেমটা যে রেকর্ডেড ফোন কলটা করলো, সে যদি আমার এই রেসপন্সটাকে যদি অ্যানালাইসিস করতে পারে ফাজি লজিক দিয়ে, অ্যাম্বিগুয়াস রেসপন্স, বাট স্টিল এইটাকে যদি স্ট্রাকচার একটা প্যাটার্নে যদি ফেলতে পারে যে সাধারণত এই রেসপন্স হওয়া মানে হচ্ছে এটা নেগেটিভ, এই রেসপন্স হওয়া মানে সে ইনকুইজিটিভ, তার কোয়েরি আছে, সুতরাং এখানে পসিবিলিটি আছে, তখন কি করবে, আইদার ওই কিওয়ার্ড দিয়ে প্রাইমারি ইনফরমেশন রেকর্ডিং ডেটাবেস থেকে আমাকে কিছুটা দিবে, আর নয়তো আমাকে ডাইরেক্টলি বলবে যে স্যার আপনি একটু হোল্ড করেন, আমি একজন এজেন্টকে কানেক্ট করে দিচ্ছি যে আপনাকে হেল্প করতে পারবেন এই ইনফরমেশনটা দিয়ে। তার মানে কি হচ্ছে, যতটুকু যেই যেই কলগুলোকে প্রয়োজন এজেন্টের কাছে, ম্যানুয়াল এজেন্টের কাছে নিয়ে যাওয়া, হিউম্যান এজেন্টের কাছে নিয়ে যাওয়া, সেই কলগুলোকে শুধু হিউম্যান এজেন্টের কাছে নিয়ে যাওয়া হবে। তাতে সাকসেস রেট অনেক বাড়বে, এফিসিয়েন্সি অনেক বাড়বে। দিস অ্যান এক্সাম্পল অফ ফাজি লজিক টাইপের ডিসিশন ট্রি। সো এই টাইপের বিভিন্ন অ্যাপ্লিকেশন হতে হবে বিজনেসে ডিসিশন নেওয়ার জন্য, যেখানে আমরা অ্যাম্বিগুয়াস বা সেমি স্ট্রাকচার্ড বা সেমি কমপ্লিট ডেটাকে আমরা আসলে একটা বেস করে একটা কিছু অ্যানালাইসিস করতে পারি বা ইনফরমেশন নিয়ে ডিসিশন নিতে পারি। জেনেটিক অ্যালগোরিদমস হচ্ছে গিয়ে সাধারণত আহ এটা বলা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন বলে একটা অ্যালগোরিদম আছে। হুম। যেমন আমরা জেনেটিক্যালি দেখবেন আমাদের যে ডিএনএ বলি আমরা, ডিএনএ এর ভিতরে এরকম অনেক কিছু আছে ক্রোমোজোমের। এই যে আমরা ছেলে হবে না মেয়ে হবে সন্তান, পসিবিলিটি কতটুকু, এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম, এইটার এক্স ওয়াই কম্বিনেশন হইলে হয়তো এক্স, ওয়াই ওয়াই হইলে হয়তো ওয়াই, এক্স এক্স হইলে হয়তো এক্স, বাট এক্স ওয়াই কম্বিনেশন হলে সবসময় এক্স, অথবা ওয়াই এক্স কম্বিনেশন হলে সবসময় এক্স। এই যে একটা জেনেটিক কোড, এইটা একটা অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটাকেও এই অ্যালগোরিদমটাকে সরি জাস্ট যেটা বলছিলাম। ওকে, যেটা বলছিলাম, কি বলছিলাম, হ্যাঁ, জেনেটিক অ্যালগোরিদমস, ন্যাচারাল সিলেকশন প্রসেস, অর্থাৎ এ হলে বি, এ বি সি ডি এর মধ্যে বি আর সি এর কম্বিনেশন হলে এটা হবে। তো এটাকে একটা ন্যাচারাল ডিসিশন ট্রি এর মধ্যে ফেলা অলওয়েজ। হ্যাঁ, সো এই জাতীয় যে অ্যালগোরিদমকে বলা হয় হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রসেস। ন্যাচারাল সিলেকশন প্রসেসেও আমরা ডিএসএস সিস্টেমের মধ্যে এই ধরনের ন্যাচারাল সিলেকশন প্রসেস লজিকটা বা অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করলে তখন দেখা যায় যে আমরা খুব কুইকার কোনো একটা কনক্লুশনে নিয়ে যেতে পারি জিনিসগুলো। হ্যাঁ, আইসোলেট করতে পারি যেটা প্রয়োজন না, সেটাকে আইসোলেট করতে পারি, যেটুকু অংশ প্রয়োজন, যে ট্রি এর যে অংশটুকু প্রয়োজন, ডিসিশন ট্রি এর সেই অংশটাতে আমরা ফোকাস করতে পারি। এই ওয়েতে আমরা এরিয়াটাকে, স্কোপটাকে ন্যারো করে আনতে পারি, ডিসিশন মেকিং কে মোর এফিশিয়েন্ট করতে পারি। সো এইটাকে বলা হয় হচ্ছে কি জেনেটিক অ্যালগোরিদম, যেখানে আমরা সাপ্লাই চেইন অপটিমাইজেশন, যেখানে আমরা এক্স্যাক্টলি আমার অবজেক্টিভ কি, যদি কস্ট অপটিমাইজেশন অবজেক্টিভ থাকে তাহলে কোন কোন এরিয়াগুলা
আমার অ্যানালাইসিস করাটা ইজ মিনিংফুল, কোন কোন এরিয়াগুলো অ্যানালাইসিস করার কোনো মিনিং নাই। সো এইটাকে যদি আমার সিস্টেম, ডিএস সিস্টেম আগে থেকে যদি ডিসাইড করতে পারে উইথ দ্য ন্যাচারাল সিলেকশন অ্যালগোরিদম, তাহলে সে তার অ্যানালাইসিসে দ্যাট উইল বিকাম ফাস্টার অ্যান্ড মোর এফিশিয়েন্ট, মোর অ্যাকিউরেট। হ্যাঁ, ঠিক সেরকম প্রোডাক্ট ডিজাইন, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অপটিমাইজেশন, তখনও সেই আইসোলেশন মেথডে চলে যায়, যে কোনটা কোনটা আমি আইসোলেট করবো, যে এই জিনিসগুলোকে আমি দেখবো না। আমি এই লেভেল অফ রিস্কের উপরে আমার অ্যাপেটাইট নাই, এটাকে বলে রিস্ক অ্যাপেটাইট, যে আমি কতটুকু রিস্ক নিতে চাই। সো আমার যদি টার্গেট সেট করা থাকে যে আমি এতর উপরে রিস্ক নিব না, তাহলে সে ওইটুকুকে আইসোলেট করে বাকিটুকুর মধ্যে অ্যানালাইসিসটা করে আমাকে পোর্টফোলিও সাজেশন করবে। সো এই ধরনের ডিসিশন মেকিং আমরা সাধারণত এই ন্যাচারাল সিলেকশন প্রসেস বা জেনেটিক অ্যালগোরিদম ইউজ করতে পারে। ভার্চুয়াল রিয়ালিটি, আই হোপ এটা নিয়ে এক্সপ্লেন করার খুব বেশি কিছু নাই। ভার্চুয়াল রিয়ালিটি, ভিআর তো আমরা জানি, দেন দেয়ার আর টু থিংস কল্ড ভিআর আর এআর, অগমেন্টেড রিয়ালিটি আর ভার্চুয়াল রিয়ালিটি। কে আমাকে বলতে পারবেন যে দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা, এবং পার্থক্য কি জিনিস, দুটো কি জিনিস? বলতে পারবেন? অগমেন্টেড রিয়ালিটি জানি তো কি জিনিস, বা ভার্চুয়াল রিয়ালিটি দেখেছি না। ওকে, ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে গিয়ে দেখবে ওই যে ভিআর গ্লাস, এখানে গ্লাস পরে, এরকম বক্সের মধ্যে একটা গ্লাস পরে আমরা, গ্লাসের ভিতরে 360 ডিগ্রি আমাকে হয়তো বিভিন্ন একটা এনভায়রনমেন্ট দেখানো হচ্ছে, যে আমি পাহাড়ের উপর থেকে লাফ দিচ্ছি, স্কাই ডাইভিং করছি। হ্যাঁ, অ্যান্ড আমি ওরকম ফিল করার চেষ্টা করছি, স্কাই ডাইভিং দেখতেছি। বাট দ্যাট ইজ ভার্চুয়াল রিয়ালিটি, ওটা আসলে রিয়ালিটি না। ভার্চুয়ালি আমাকে ওইটা রিয়ালিটির মতো করে প্রেজেন্ট করা হচ্ছে, অ্যাজ ইফ ইট ইজ রিয়েল, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভার্চুয়াল রিয়ালিটি। এটার সাথে এখন আমরা বলি 2D, 3D, 4D। সো ভার্চুয়াল রিয়েলিটি এরকম আছে যে বসুন্ধরা সিটিতে টগি ওয়ার্ল্ড যেটা হয়েছে, টগি ওয়ার্ল্ডে যদি আপনি যান, ওখানে গেলে এরকম ভিআর গ্লাস পরায় আপনাকে হয়তো একটা আহ, ইয়ের মধ্যে বসায় দিবে, রোলার কোস্টারের একটা ফ্রেমের মধ্যে বসায় দিবে। বাট ওটা আসলে রোলার কোস্টার কোথাও যাচ্ছে না, বাট ওটার মুভমেন্ট, জার্কিং, সাউন্ড, অ্যান্ড দেন আপনার চোখে যে ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস দেয়া, সবকটা মিলে ইউ উইল ফিল লাইক দ্যাট ইউ আর অন আ রোলার কোস্টার। দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল রিয়ালিটি। সো কিছু কিছু ডিসিশন আছে যেখানে ভিজুয়ালাইজেশন প্রয়োজন, বিং প্রেজেন্ট দেয়ার ইজ নেসেসারি। সো ওই জায়গাগুলোতে উই ইউজ ভার্চুয়াল রিয়ালিটি। সেটা হইতে পারে, যেখানে এক্সাম্পল আছে এমপ্লয়ি ট্রেনিং। ভার্চুয়াল রিয়ালিটিতে অনেক সময় কি হয়, ফ্যাক্টরিতে আমি একটা ফ্যাক্টরি এনভায়রনমেন্ট একটা ট্রেনিং দেওয়া প্রয়োজন, কিন্তু ফ্যাক্টরিতে আমার প্রত্যেককে নিয়ে যাওয়া সম্ভব না। হেড অফিসে বসেই সবাইকে ভিআর গ্লাস পরায় দেওয়া হলো, পরায় দিয়ে ফ্যাক্টরি ট্যুর করানো হচ্ছে। সো লেফটে তাকাইলে আমি দেখতে পাচ্ছি ওখানে কম্প্রেসার আছে বড়, রাইটে তাকালে দেখছি পাওয়ার জেনারেটর আছে, সামনে দেখছি ফুটপাতের মতো আমার আছে, দুদিকে গাছ, এবং সামনে গেলে হচ্ছে গিয়ে প্ল্যান্ট আছে একটা, মানে প্রোডাকশন প্ল্যান্ট আছে, সেটাতে অনেক আওয়াজ হচ্ছে। সো এই যে জিনিসটা আমি একটা ভার্চুয়াল ট্যুর দিচ্ছি, দ্যাট ইজ পসিবল ওই ট্রেনিং এর জন্য। যে ভার্চুয়াল রিয়েলিটি, ওখানে হয়তো আমাকে ফায়ার হ্যান্ডলিং ট্রেনিং দেওয়া হচ্ছে, যে কোথায় কোথায় অগ্নি নির্বাপক যন্ত্রগুলো আছে, কোথায় কোন জিনিসটা আছে, এটাকে একটা ট্যুরের মাধ্যমে ট্রেনিংটা দিয়ে দেওয়া হচ্ছে। So, ওইখানে আমার একটা ভিআর ইউজ হচ্ছে। ভিআর এর নানান রকমের ইউজ হয়, নানান ধরনের ইউজ আছে বিজনেস ইয়েতে, বিজনেস এরিনাতে। সো তারপর হচ্ছে কি, যদি আমরা পাইলটের কথা বলি, ড্রাইভিং ট্রেনিং এর কথা বলি, সেগুলো তো আমার কি হয়, সিমুলেশন, সিমুলেটর, তাই না? সিমুলেটিং, সিমুলেটরের মধ্যে ঢুকায় দেয়। পাইলট প্রথমে ট্রেনিং এর সময় প্লেনে উঠানো হয় না, তাকে একটা সিমুলেটর, ফ্লাইট সিমুলেটরের মধ্যে তুলে দিয়ে দেখে যে ওখানে ফ্লাইট হচ্ছে। সে যখন একটা ভুল করবে, হয়তো প্লেন ক্র্যাশের সিগন্যাল দিচ্ছে, কিন্তু প্লেনটা রিয়েলি ক্র্যাশ করতেছে না, তার লাইফও যাচ্ছে না, প্লেনও নষ্ট হচ্ছে না। সুতরাং একটা সিমুলেটরের মধ্যে সে ট্রেনিং, দ্যাটস অলসো ভার্চুয়াল রিয়ালিটি। এখানে বলা আছে স্টিমুলেটিং, সিমুলেটিং এ সার্জারিজ, যে আমি একটা খুব কঠিন সার্জারি করবো, বাট সার্জারিটা করার আগে আমি একদম এক্স্যাক্টলি অর্গানের সাইজ এবং সবকিছু দিয়ে কি ধরনের চ্যালেঞ্জ আমার আছে এই মুহূর্তে, সেটা করে দেখতে চাই যে আমার আসলে এখানে ইম্প্যাক্ট কি হয়। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। সো এরকম প্রোডাক্ট প্রোটোটাইপিং, যে আমি প্রোডাক্টটাকে অরিজিনালি তৈরি করার আগে আমি ভার্চুয়াল রিয়ালিটিতে একটা মডেল তৈরি করে আমি সবাইকে দেখাচ্ছি যে দিস ইজ হাউ দ্য প্রোডাক্ট উইল লুক লাইক। সো পিপল মে গিভ ফিডব্যাক, না ভাই আপনার প্রোডাক্টটা কেমন চ্যাপটা চ্যাপটা লাগে, খুব বড় লাগে, ইট ফিলস লাইক এটা ক্যারি করা যাবে না। সো বেসড অন দ্যাট ফিডব্যাক ইউ ক্যান মডিফাই, রিমডেল দ্য প্রোডাক্ট ডিজাইন, রাইট? তো প্রোডাক্ট প্রোটোটাইপিং এ ভার্চুয়াল রিয়ালিটি
কাজ লাগে, কাস্টমার এঙ্গেজমেন্ট, কাস্টমারের সাথে হয়তো ওই যে রিয়েল এস্টেট যেটা বললাম, যে হোটেল দেখতেছে, হোটেল রুমটা আমি যদি ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে ঢাকা থেকে বসে সিলেটের হোটেলের রুমটা যদি দেখাই দিতে পারি, ভিজিট করাই দিতে পারি, তাহলে হায়ার চান্স যে মানুষজন আসলে will take that room, rent that room for their next visit. On the other hand, অগমেন্টেড রিয়ালিটি, আচ্ছা আমরা এখানে ইন্টেলিজেন্ট এজেন্ট বলছি, আমি ভার্চুয়াল রিয়ালিটি শেষ করি। ভার্চুয়াল রিয়ালিটির সাথে অগমেন্টেড রিয়ালিটি যেটা আমি বলছিলাম, অগমেন্টেড রিয়ালিটিটা হচ্ছে একটু ডিফারেন্ট। অগমেন্টেড রিয়ালিটিটাও ভার্চুয়াল রিয়ালিটি, কিন্তু অগমেন্টেড হচ্ছে গিয়ে যখন আমি ব্লেন্ড করব রিয়ালিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি, দুইটাকে যখন আমি ব্লেন্ড করে প্রেজেন্ট করি, তখন এটাকে আমরা বলি অগমেন্টেড রিয়ালিটি। কিরকম ব্লেন্ড করে? যেমন আপনারা দেখবেন অগমেন্টেড রিয়ালিটির এক্সাম্পল হিসাবে যে প্যারামেডিক্স ইনজেকশন দিবে, হ্যাঁ, সে ইনজেকশন দিবে, সেখানে সে কি করছে, হাতের মধ্যে সে যখন গ্লাস পরে দেখতেছে, পেশেন্টের হাতটা দেখতে পাচ্ছে, তো হাতে তার অগমেন্টেড ভাবে এইখানে যে ভেইনটা যে আছে, সেটা হচ্ছে থার্মাল মেজারমেন্ট দিয়ে ভেইনটাকে হাতের উপরে স্পষ্ট করে দেখাচ্ছে, সো দ্যাট ইনজেকশনটা পুশ করার সময় রাইট ভেইনে যাতে ইনজেকশনটা সুইচে যাতে পুশ করা যায়। কিন্তু ভেইনটা কিন্তু ইজ অ্যান অগমেন্টেড রিয়ালিটি, ইটস নট আ রিয়ালিটি, ভিতরে এটা দেখা যাচ্ছে না অরিজিনালি, বাট এটাকে ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে উপরে নিয়ে আসা হয়েছে যাতে ভিজিবল হয়। তার মানে এখানে আমার সত্যিকার রিয়ালিটি দ্য হ্যান্ড অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি দ্য ভেইন, দুইটাকে কম্বাইন করে যখন প্রেজেন্ট করা হচ্ছে, তখন ইটস অ্যান এক্সাম্পল অফ অগমেন্টেড রিয়ালিটি, ইটস অ্যান অগমেন্টেড রিয়ালিটি। সেরকম অগমেন্টেড রিয়ালিটি অনেক হয়, এরকম মোবাইল ফোনে হয়, যে আপনি পার্টিকুলার একটা সোফা ডিজাইন আমি দেখছি, সোফার ডিজাইন, এখন সোফাটা আমার লিভিং রুমে ড্রয়িং রুমে আসলে এখানে সেট করলে কিরকম লাগবে দেখতে, তো আমি আমার ড্রয়িং রুমের দেয়ালের এখানে ওই সোফাটা সিলেক্ট করে বললাম যে এটা আমাকে দেখাও কিরকম লাগবে। সে আমার রিয়ালিটি হচ্ছে কি আমার দেয়াল, আমার রুমটা, সেটাকে রিয়েল, বাট ওর ভিতরে সে সোফাটাকে ভার্চুয়াল রিয়ালিটি দিয়ে বসায় দিল, ভিআর দিয়ে। তো তখন আমি দেখছি যে সোফাটা ওই জায়গায় আসলে সুইটেবল লাগতেছে কিনা, ভালো লাগতেছে কিনা দেখতে। দ্যাটস এ মিক্সচার অফ রিয়ালিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি which we call augmented reality. So that is the difference between virtual reality and augmented reality. I hope you understood. Intelligent agents. ইন্টেলিজেন্ট এজেন্ট কি জিনিস? ইন্টেলিজেন্ট এজেন্ট হচ্ছে গিয়ে এগুলি সফটওয়্যার যেগুলো আসলে আহ, বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন ধরনের কাজের জন্য কিছু জিনিস, ছোট ছোট ফাংশনকে অটোমেট করা। সেই অটোমেট কাজটা হতে পারে ইনফরমেশন কালেকশন, কাজটা হতে পারে ইনফরমেশন ডিস কি বলে এটাকে, ডিস্ট্রিবিউশন। কালেকশনও হতে পারে, ক্যাপচারও হতে পারে, ডিসেমিনেশনও হতে পারে। So এই ধরনের ছোট ছোট যখন অটোমেশন হয়, তখন এটাকে আমরা বলি অনেক সময় যে ইন্টেলিজেন্ট এজেন্ট। ইন্টেলিজেন্ট এজেন্ট কেন বলছি? ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা ইউজ করছে বিকজ দে আর এবল টু মেক সার্টেন ডিসিশনস, দোজ স্মল পিসেস অফ সফটওয়্যার। কিরকম? যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি যে কাস্টমার সাপোর্ট থেকে যে কলটা করেছে, কলটাতে আমার ফিডব্যাক ছিল আই এম নট ইন্টারেস্টেড, অথবা আমার ফিডব্যাক ছিল আচ্ছা আপনাদের এই এলাকায় কি ফ্ল্যাট আছে। এই যে কথাটার ইনপুটটা, ফিডব্যাকটা নিয়ে সে ডিসিশন নিচ্ছে সফটওয়্যার, ওই এজেন্টটা, ইন্টেলিজেন্ট এজেন্টটা, ওয়েদার টু কাট দ্য কল অর টু ফরওয়ার্ড দ্য কল টু দ্য এজেন্ট অর শিডিউল আ কল ব্যাক। হয়তো কি বলছে, ও আচ্ছা আপনারা এই নিয়ে কথা বলছেন, আচ্ছা ঠিক আছে, দেখেন আমি এখন একটা মিটিং এর মধ্যে আছি, আপনি আমাকে রাত 8টার পরে কল করেন, কাস্টমার হয়তো বলছে। সে কি করলো, এটাকে আর কল এজেন্টের কাছে না দিয়ে সে এই যে ইনফরমেশনটাকে সিনথেসাইজ করে প্রসেস করে সে বুঝলো যে এই কলটা আবার শিডিউল করতে হবে রাত 8টায়, সেই অনুযায়ী সে শিডিউল করে দিল। সুতরাং সে ডিসিশন নিল, সে কলটা রেখে দিবে, নাকি কলটাকে কল এজেন্টের কাছে ফরওয়ার্ড করবে এখনই রিয়েল টাইমে, নাকি এটাকে পরে শিডিউল করে দিবে, পোস্টপোন করবে। এই যে সে ডিসিশন নিল, এই যে অ্যাপ্লিকেশন ইউনিটটা, এইটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট। কাস্টমার সাপোর্টকে অটোমেট করার জন্য আমরা ইন্টেলিজেন্ট এজেন্ট ইউজ করি, অনেক সময় চ্যাটবটস ইউজ করি। চ্যাটবট আমরা সবাই দেখেছি। চ্যাটবট কি করে, একটা রিপ্লাইয়ের উপরে সে ওইটার উপরে বেস করে সেকেন্ড রিপ্লাই, থার্ড রিপ্লাই, লেয়ার বাই লেয়ার সে রিপ্লাই দিতে থাকে, এবং একটা সময় গিয়ে এটাকে ফানেল করে নিয়ে আসে একটা পার্টিকুলার ডিসিশনে। এখন বিভিন্ন কাজে চ্যাটবট ইউজ করা হয়। ঠিক আমি যে এক্সাম্পলটা ভয়েস দিয়ে দিয়েছি, ওটা কাইন্ড অফ এ চ্যাটবট, বাট উইচ ইজ এ ভয়েস চ্যাটবট। সেটা টেক্সট হতে পারে, ভয়েস হতে পারে, ভিজুয়ালাইজ হতে পারে, অনেক কিছু হতে পারে। দেন হতে পারে পার্সোনালাইজ মার্কেটিং,
there is a subject called CRO, customer conversion rate optimization, যেখানে ই কমার্স সাইটে বিভিন্ন রকমের ইউজার যায়। এখন কেউ একজন, আমরা ই কমার্স সাইটে বা কোনো সাইটে গেলে আমাদের কুকিজ ফেলে না? কুকিজটা কেন ফেলে ব্রাউজারে? কুকিজ হচ্ছে একটা ছোট্ট আইডেন্টিফিকেশন নাম্বার দিয়ে আমার এখানে একটা ইউনিক বড় নাম্বার দিয়ে, ছোট নাম্বার না বড় নাম্বার, একটা ছোট্ট ফাইল, 1 কিলোবাইট 2 কিলোবাইট একটা ফাইল আমাদের কম্পিউটারে স্টোর করে দেয় ওয়েবসাইটটা। কি জন্য? এইটা হচ্ছে আমার একটা ওই ওয়েবসাইটের জন্য একটা ভিজিট আইডেন্টিফিকেশন, ভিজিট আইডি। যে আইডিটা পরের বার আমি যখন ওয়েবসাইটে ভিজিট করবো, সে আমাকে রিকগনাইজ করতে পারবে যে এই ভদ্রলোক তো আগে আমার ওয়েবসাইটে আসছিল। তার ডেটাবেজে আমি আগের বার আমার বিহেভিয়ার কি ছিল, অর্থাৎ আমি কোন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট দেখেছি, কোন ধরনের কালার আমি বেশি দেখেছি, আমি অ্যাড টু কার্ট করেছি কোন ধরনের প্রাইসের, কোন ধরনের প্রোডাক্ট, এই যে ইনফরমেশন গুলো সে স্টোর করে রেখেছে। সেকেন্ড টাইম আমি যখন ওয়েবসাইটে যাচ্ছি, তখন সে কি করতেছে, সে আমার চয়েস সম্পর্কে একটা আইডিয়া আছে, সে আমার প্রেফারেন্স, প্রাইস প্রেফারেন্স সম্পর্কে একটা আইডিয়া আছে। সে দেখা যাবে আমি যেই ধরনের প্রোডাক্ট, যেই ধরনের প্রাইস রেঞ্জ, যেই ধরনের কালার আমি চয়েস করেছি, সেগুলোর অফার গুলাই বেশি বেশি আমার সামনে প্রেজেন্ট করতেছে, যাতে ইট বিকামস মোর লাইকলি, যে আই উইল এন্ড আপ পারচেজিং ফ্রম দ্যাট ওয়েবসাইট। স্লাইড গুলো আমি শেয়ার করে দেবো ক্লাসের পরে, হ্যাঁ, এগুলো আমি আপনাদের ইয়েতে পাঠিয়ে দেবো। সম্ভবত দেয়া আছে, আমি লাস্ট ক্লাসে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি আবার পাঠিয়ে দেবো। So it's more likely that the user will end up purchasing from that website. So এটাকে বলে কনভার্সন রেট অপটিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন। সো এই ক্ষেত্রে কি হয়, ওয়েবসাইটটা পার্সোনালাইজড ওয়েতে অফার গুলোকে সামনে আনতেছে। সো দিস পার্সোনালাইজেশন ইজ ডান উইথ অ্যান ইন্টেলিজেন্ট এজেন্ট, বিকজ পার্সোনালাইজ করতে গিয়ে তাকে কিছু ডিসিশন নিতে হচ্ছে বেসড অন ইনপুট, বেসড অন ইনফরমেশন কালেক্টেড। সে ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে এবং সেই কালেক্টেড ইনফরমেশন উপরে বেস করে পার্সোনালাইজেশন ডিসিশন নিতে হচ্ছে। সাপ্লাই চেইন অটোমেশন, লজিস্টিক্স, লজিস্টিক্সের মধ্যে হতে পারে আমি হচ্ছে এন্ড মাইল ডেলিভারি করতেছি, সো আমার রাউট প্ল্যানিং, এই মুমেন্টে আমার অর্ডার আছে হচ্ছে গিয়ে একটা এরিয়াতে, ধানমন্ডি এরিয়াতে, এই দুইটা লোকেশনে, আমি হয়তো একজন ডেলিভারি পার্সন। আমার সিস্টেম আমাকে বলে দিচ্ছে যে কোনটা আগে টাচ করতে হবে, কোনটা পরে টাচ করতে হবে। বেসড অন হোয়াট? বেসড অন এই মুমেন্টে রিয়েল টাইমে কি পরিমাণ অর্ডার পড়তেছে, ট্রাফিকের কন্ডিশন কি, এবং আমার কোনটা প্রায়োরিটি কি ডেলিভারি, সেই অনুযায়ী কোনটা মোর এফিসিয়েন্ট হবে সেই রাউটটা প্ল্যান করে দিচ্ছে। দিস ওয়ান এক্সাম্পল, দেয়ার ক্যান বি হান্ড্রেডস অফ ডিফারেন্ট এক্সাম্পলস ইন সাপ্লাই চেইন এরিয়া, যেখানে ইন্টেলিজেন্ট এজেন্ট অর্থাৎ সফটওয়্যার কম্পোনেন্ট গুলা হেল্পস ইন মেকিং, মানে হেল্পস না, মেক্স ডিসিশনস ফর আস। বোঝা গেছে? সো আমরা ডিসিশন মেকিং এক্সপার্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম বলতেই বোঝায় হচ্ছে কি আসলে নলেজ বেসড সিস্টেম, যেখানে এক্সপার্টিসটা ইজ নাথিং বাট নলেজ এন্ড এক্সপেরিয়েন্স। সো নলেজ এন্ড এক্সপেরিয়েন্স যেটা, যে নলেজ স্কিল, আমরা বলি হচ্ছে নলেজ স্কিল এক্সপেরিয়েন্স তিনটা জিনিস লাইফের মতো, হ্যাঁ। নলেজ হচ্ছে গিয়ে নোয়িং কনসিকুয়েন্সেস, রিজনস, আন্ডারস্ট্যান্ডিং দ্য থিং। স্কিল ইজ জাস্ট কোন কাজটা কিভাবে করতে হয়, নো হাউ। স্কিল আর নলেজ কিন্তু এক না। স্কিল হচ্ছে গিয়ে অ্যাবিলিটি টু ডু সামথিং, নলেজ হচ্ছে গিয়ে অ্যাবিলিটি টু ডু সামথিং মোর রাইট, বেটার, ইমপ্রুভড নলেজ করায়। আর এটা কি বললাম? এক্সপেরিয়েন্স। যখন এক্সপেরিয়েন্স হয়, নলেজের সাথে এক্সপেরিয়েন্স অ্যাড হয়ে, স্কিল অ্যাড হয়ে, দিস বিকামস উইজডম, অ্যান্ড দ্যাট বিকাম উইজডম, দ্যাট মেক্স পিপল মোর এফিসিয়েন্ট ইন ডিসিশন মেকিং। তাই না? যার এক্সপিরিয়েন্স, যার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স হয়, নলেজটা তার অ্যাকোয়ার হচ্ছে, স্কিল শার্পেন হচ্ছে, একই সাথে তার উইজডম বাড়তেছে। সো এই জায়গায় আমাদের যখন আমরা এক্সপার্ট সিস্টেম বলি, দ্যাট অ্যাকচুয়ালি মিনস যে এইখানে আমার স্কিলটা বিল্ড করা আছে, অর্থাৎ প্রসেসটা, ডিসিশন মেকিংটা কিভাবে হবে। নলেজ সে বিল্ড করতেছে, যে এই জায়গায় সে নলেজটা দেয়া আছে যে এখানে কি কি জিনিস খেয়াল করতে হবে, কোন কি রকম হলে অন্য কি রকম ডিসিশন নিতে হবে, নলেজ গুলো বিল্ট ইন করা আছে। একই সাথে উইজডম তৈরি হচ্ছে, অর্থাৎ সেই যে লার্নিং এর কথা বলছিলাম সেটাও তৈরি হচ্ছে, প্যাটার্ন অ্যানালাইসিস হচ্ছে, এবং সে নতুন নলেজ তৈরি করতে পারতেছে। তখন এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সপার্ট সিস্টেমস। এখন এই এক্সপার্ট সিস্টেম গুলাতে সাধারণত এগুলো জাস্ট আমাদের কিছু অ্যাপ্লিকেশন অফ এক্সপার্ট সিস্টেম। কি কি ধরনের সাধারণত আমরা দেখি, অনেক রকমের দেখতে পারি, এখানে একটা এক্সস্টিভ না। সো ফাইন্যান্সিয়াল ডিসিশনে আমরা অটোমেটিক লোন অ্যাপ্রুভাল,
আমি একটা রেটিং করব, রিস্ক অ্যানালাইসিস করব। হ্যাঁ, রিস্ক বা পারফরমেন্স অ্যানালাইসিস করব কোনো একটা কেউ একজন আমার কাছ থেকে যে লোন নিবে, হ্যাঁ, তার কাছ থেকে লিজির কাছ থেকে আমি লোনের রিস্ক অ্যানালাইসিস করব। তার কত রকম ফাইন্যান্সিয়াল ডেটা, তার ট্রানজাকশনাল ডেটা, তার টোটাল বিজনেস ভলিউম, তার ইন্ডাস্ট্রি নলেজ, ইন্ডাস্ট্রি প্যাটার্ন, ইন্ডাস্ট্রি কি গ্রো করতেছে নাকি ইয়ে করতেছে, তার টোটাল আউটস্ট্যান্ডিং, তার টোটাল রিস্ক লেভারেজ, এই ধরনের অনেক প্যারামিটার নিয়ে আমরা ডিসিশন নিচ্ছি। তখন এই সিস্টেমটা কি করছে, এক্সপার্ট সিস্টেম, নট অনলি রুলস, সে তার এক্সপেরিয়েন্স থেকে প্যাটার্ন অ্যানালাইসিস করে করে সে ওখানে বেটার অ্যান্ড বেটার ডিসিশন মেক করতেছে, যে কি করে এই ধরনের অ্যাপ্রুভালকে আরো অ্যাকিউরেট করা যায়, ফেইলিয়ার রেট আরো কমায় নিয়ে আসা যায় কি করে। ঠিক সেরকম কাস্টমার সাপোর্টে ট্রাবল শুটিং, হেল্প ডেস্ক সাপোর্ট, রেসপন্স টাইম, এগুলোকে ইমপ্রুভ করতে পারে। সাপ্লাই চেইনে রুট অপটিমাইজেশন করতে পারে, আমার সোর্সিং অপটিমাইজেশন করতে পারে। এইচআর ম্যানেজমেন্টে বেটার রিক্রুটমেন্ট, ইয়ে ফিল্টারেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট করতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট, নানান রকমের রিস্ক ম্যানেজমেন্ট হতে পারে, ফ্রড ডিটেকশন হতে পারে, বিভিন্ন জিনিস সেটাতে ম্যাচুরিটি আসতে পারে। স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মার্কেটের শর্ট অ্যানালাইসিস, প্যাস্টেল অ্যানালাইসিস, এই জাতীয় অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে কোন স্ট্রেংথ এবং উইকনেসটা কি কি প্যারামিটার উপরে যদি আমি বলি, ডিফাইন করি এটা আমার স্ট্রেংথ, এটা আমার উইকনেস, আসলে এটা এন্ড অফ দ্য ডে কোনটাতে বেশি কাজে লাগে, কম কাজে লাগে। সো এইটার প্যাটার্ন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আরো বেটার অ্যানালাইসিস করতে পারে, বেসলাইন অ্যানালাইসিস। ম্যানুফ্যাকচারিং এ তো ডেফিনেটলি প্রোডাক্ট কোয়ালিটি, সো জায়গায় আমার কোথাও কি রিসার্চ দেওয়ার প্রয়োজন আছে কিনা, কোথাও গ্যাপ দেওয়ার প্রয়োজন আছে কিনা, কোথাও ফাস্টার করা প্রয়োজন কিনা, কোথাও স্লোয়ার করা প্রয়োজন কিনা। সো এই জাতীয় অ্যাডজাস্টমেন্ট যখন আমার মেশিন গুলো করতে পারে থ্রু প্যাটার্ন অ্যানালাইসিস, তখন আমরা এটা বলবো এক্সপার্ট সিস্টেম। সো এক্সপার্ট সিস্টেম হচ্ছে গিয়ে ইজ এ কম্বিনেশন অফ এআই এন্ড এমএল, এটাকে আমরা বলবো এক্সপার্ট সিস্টেম। কারো কোনো প্রশ্ন এখন পর্যন্ত? না স্যার। ক্লিয়ার স্যার। ওকে, আমরা ক্লাউড বোধহয় আলোচনা করে ফেলেছিলাম, বেশ ভালোই আলোচনা করেছিলাম। হ্যাঁ, ক্লাউড আমরা আলোচনা করেছিলাম, যেখানে আলোচনা করেছিলাম যে মেরিল অংশটা বেশি, মিডল অংশটা বেশি, মিডল অংশটা বেশি, যে আইএস, পিএস এবং এসএস আপনাদের একজন শেয়ার করেছিলাম তাই না? এটা আমরা আলোচনা করেছি কি কি ধরনের ক্লাউড সার্ভিস ডেলিভারি মডেল আছে। এবং নিচের অংশটা আমরা আলোচনা করেছি যে এটা কস্ট এফিসিয়েন্সি, হার্ডওয়্যার ইনভেস্টমেন্ট কমায় দেয়, স্কেলেবিলিটি, ডায়নামিক রিসোর্স, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ক্লাউড এমন একটা জিনিস যেটা ক্লাস্টার মডেলে কাজ করে। অর্থাৎ আমি এক্স্যাক্টলি এই মুমেন্টে আমার যদি ইনফরমেশন অনেক বেশি স্টোর করার প্রয়োজন হয়, দেখা যাবে আমার এখানে লিমিট নাই, আমার হার্ড ডিস্ক ফুল হয়ে যাওয়ার কোনো চান্স নাই। ক্লাউড ওটাকে স্কেলেবল করবে, সে আরো বেশি 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 জিনিসপত্র, বেশি জিনিস স্টোর করার জন্য সে নিজেকে এক্সপান্ড করবে। এটা করার জন্য যে টেকনোলজিটা তারা ইউজ করে, যেটা আমি বললাম যে ক্লাস্টার টেকনোলজি, সেটা হচ্ছে কি তারা ক্লাস্টার অফ সার্ভার্স এন্ড সিস্টেমস ইউজ করে, যেটাকে একসাথে একটা স্টোর, মৌচাকের মতো একটা স্টোরেজ হিসেবে ইউজ করা হয়। সো ইট ইজ এ প্রপার্টি অফ ক্লাউড টেকনোলজি। আমরা শেষ করে দিব, হ্যাঁ এটি, এটি লাস্ট স্লাইড, আমি আজান করছে, জাস্ট এখনই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ইট উইল টেক 2 মিনিটস। আচ্ছা, আজানটা শেষ হোক, আজানটার পরে আমাকে 2-3 মিনিট টাইম দেন, ঠিক আছে? আজানটা শেষ হোক, তারপর 2-3 মিনিট বলে আমরা শেষ করে দিচ্ছি। লেটস টেক এ পজ ফর আজান। জি, আমরা কুইকলি শেষ করে দিই। সো ক্লাউডের আমরা ইম্পর্টেন্স গুলো আলোচনা করেছিলাম। সো ক্লাউডে হচ্ছে কস্ট এফিসিয়েন্সি, স্কেলেবিলিটি, ডেটা সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স কেন? যখন আমরা ইন্টারনাল নিজেরা সার্ভার মেনটেন করি, তখন দেখা যায় যে এর প্রত্যেকটা প্রত্যেকটা এই ধরনের ইনফরমেশন, যদি স্পেশালি ইফ ইউ আর ইন ইন্ডাস্ট্রি অফ সে টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, যেগুলো রেগুলেটরি বডি আছে, তাদের অনেক রেগুলেটরি রিকোয়ারমেন্ট থাকে ফর কমপ্লায়েন্স। হাউ ইউ ক্যান ক্যাপচার ডেটা, স্টোর ডেটা, প্রসেস ডেটা, ক্রিয়েট আউটপুট অফ ডেটা। সো অনেক সময় নিজেদের সিস্টেমে যদি এগুলো করতে চাই, এই কমপ্লায়েন্স গুলো সব মেনটেন করা, সবসময় এনশিওর করাটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে থাকে। বাট ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা এইগুলো প্রত্যেকটার জন্য, যেমন এফডি অ্যাপ্রুভাল আছে কিনা, বা কি বলে এটাকে, আম, মানে প্রত্যেকটা, যেমন সারাবেন সক্সলি, অনেকগুলো কমপ্লায়েন্স ফ্রেমওয়ার্ক আছে, তারা সাধারণত এগুলোকে মেনটেন করে। তখন হয় কি, ইফ ইউ স্টোর সামথিং অন এ ক্লাউড সার্ভার ইউজ এজ এ ক্লাউড সার্ভিস, অটোমেটিক্যালি কমপ্লায়েন্স গুলো অ্যাচিভ হয়ে যায়, সো ইট বিকামস ইজিয়ার।
সো ক্লাউডকে আর উপরের জায়গায় যেটা, সেটা হচ্ছে ক্লাউডকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি, একটা প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড আর হাইব্রিড। পাবলিক ক্লাউড যেটা কিনা আসলে AWS অ্যাজিওর, অর্থাৎ যেটা রেগুলার একটা ক্লাউড প্রোভাইডার। আমি একটা কোম্পানি, আমার পাশের বাড়িতেও একটা কোম্পানি আছে, আবার কানাডাও একটা কোম্পানি আছে, আমরা যে কেউ ওই ক্লাউড সার্ভিসকে সাস পাস অথবা IaaS হিসেবে ওই ক্লাউড সার্ভিস থেকে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করছে। সো ইট ইজ অ্যাক্সেসেবল ফর এভরিওয়্যার। ইয়েস, আমার সফটওয়্যারটা অবশ্যই সিকিউর, ইট ইজ নট অ্যাক্সেসেবল বাই এভরিবডি, বাট দ্য ক্লাউড সার্ভিস ইজ ওপেন ফর এভরিবডি। যে কেউ ক্লাউড সার্ভিসে সাবস্ক্রাইব করতে পারে। প্রাইভেট ক্লাউড অন দ্য আদার হ্যান্ড, আমি ক্লাউডের নেচারে রাখতেছি, বাট এই পুরো সার্ভিসটাই ইজ ওই শুধুমাত্র অর্গানাইজেশনের প্রোপ্রাইটারি। ওই অর্গানাইজেশন শুধু ওই ক্লাউড সার্ভিসটা ইউজ করবো, অন্য কেউ এটা ইউজ করবে না। সো অ্যামাজনের সার্ভিস বা মাইক্রোসফটের অ্যাজিওরের সার্ভিস সবাই ইউজ করবে। বাট আমি যদি একদম প্রাইভেট একটা ক্লাউড সেট আপ করি, যেটাকে আমি স্কেলেবিলিটি দিচ্ছি, আমার কমপ্লায়েন্স দিচ্ছি, কস্ট এফিশিয়েন্ট হচ্ছে আমার জন্য, আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারছি, সেটা ইজ গিভস মি অল দ্য বেনিফিটস অফ দ্য ক্লাউড সার্ভিস। বাট এট দ্য সেম টাইম ইট ইজ মাই প্রোপ্রাইটারি, এটা আমার প্রাইভেট প্রপার্টি। তখন এটাকে আমি বলবো প্রাইভেট ক্লাউড। হাইব্রিড ক্লাউড হচ্ছে কি, যখন প্রাইভেট পাবলিক মিক্সড হয়। অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য ক্লাউড অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিসেস পাবলিক ইউজ করছি, বাট ওইটার মধ্যে একটা প্রাইভেট অংশ আমরা তৈরি করে রাখছি, উইচ ইজ কাস্টমাইজড, উইচ ইজ অ্যাডেড, উইচ ইজ হয়তো আমি এমনভাবে তৈরি করেছি যেটা শুধুমাত্র আমাদের জন্য অ্যাক্সেসেবল, অন্য কেউ এটার এক্সিস্টেন্স টের পায় না। এরকম ব্লেন্ড করে যদি সার্ভিস ইউজ করা হয়, তখন এটা আমরা বলি হাইব্রিড ক্লাউড। মোটামুটি এই হচ্ছে ক্লাউড সার্ভিসেস। সো আই হোপ ইট ওয়াজ ক্লিয়ার। আজকে শেষ করতে চাচ্ছিলাম পুরোটা।